আমি রাসেল আছি সাথে। আর শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে আজকে। এবং যারা যেখানে আছেন, আশা করছি যে আজকে যে স্টোরিগুলো আছে আমাদের কাছে, সেগুলো শুনে আনন্দ পাবেন, ভালো লাগবে এবং এনজয় করবেন অনেক বেশি। এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আমরা আমাদের প্রথম অতিথি হিসেবে আছেন আজকে আফনান ভাই। তার কাছে চলে যাব এবং তার কাছ থেকে একটা ঘটনা শুনে আসবো। আশা করছি যে এই ঘটনাটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চলুন শুরুতেই চলে যায় আফনান ভাইয়ের কাছে। এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মোহাম্মদ আল মামুন ভাই। উনি বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছেন। উনি সেখানকার একটি হলেই থাকেন। 20/10/2023 মানে 2023 সালের অক্টোবর মাসের 20 তারিখে রাত 9টার দিকে বাসা থেকে ওনার আম্মু ফোন করে বলে যে তোর দাদা অনেক অসুস্থ, যত তাড়াতাড়ি সম্ভব বাসায় চলে আয়, তোকে দেখতে চেয়েছে। তো ওনাদের বাসা কিন্তু রাজশাহী শহর থেকে 50 কিলোমিটার দূরে নওগাঁ জেলার মান্দা থানার একটি গ্রামে। তো যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো হওয়ার কারণে রাতে আসা যাওয়া করতে কোনো সমস্যা হয় না। তো যখনই বলেছেন তখনই সবকিছু গুছিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন। তো উনি বাড়িতে এসে দেখেন দাদাকে নিয়ে সবাই বসে আছে। তো দাদা ওনাকে দেখে চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, আমাকে ওরা বাঁচতে দেবে না, বাড়ি ঘরে আগুন লাগিয়ে দেবে, তোরা এখানে থাকিস না, দূরে কোথাও চলে যা। এটা বলেই ওনার দাদা অজ্ঞান হয়ে যান। তো এবার আসি ঘটনাতে। ছোটবেলা থেকেই ওনারা দেখে আসছেন ওনার দাদা অনেক বড় একজন কবিরাজ ছিলেন। ওনার দাদা জিন ছাড়ানোর কাজ করতেন মাঝে মাঝে। এমনকি এই মোহাম্মদ আল মামুন ভাই উনিও যেতেন ওনার দাদার সাথে রুকিয়া করা দেখতে। ভূত প্রেত জিন এগুলো নিয়ে ওনার কৌতূহল ছিল ছোটবেলা থেকেই। ওনার দাদা কখনোই কাউকে চিকিৎসা করিয়ে একটি পয়সাও তার কাজের জন্য পারিশ্রমিক হিসাবে নেননি। ওনার দাদার সাথে এখনো একটি মেয়ে জিন রয়েছে যার নাম হচ্ছে শাহজাদি। ঘটনাটা মূলত শুরু হয় রহিম নামের এক জেলের সাথে। প্রতিদিনের মতো সব জেলেদের সাথে রাত্রে নদীতে মাছ ধরতে যায় এই রহিম। বাকি সব জেলেদের জালে ভালোই মাছ পাচ্ছিল, কিন্তু এই রহিমের জালে কোনো মাছই উঠছিল না। রহিমের তো মনটা খারাপ হয়ে যায়। বলে রাখা ভালো, রহিম যেখানে মাছ ধরছিল তার একটু দূরে একটা শ্মশান ঘাট ছিল। ওখানে পানির গভীরতা অনেক বেশি, ফলে এখানে মাছ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, কিন্তু কেউ ওইদিকে মাছ ধরতে যায় না। এখন রহিমের যেহেতু মাছ পড়ছিল না জালে, এক পর্যায়ে সে ভাবে শ্মশান ঘাটের ওই দিকেই যাই, একা একা জাল ফেলবো, যদি ওখানে কিছু পাই। এভাবে আর কতক্ষণ মাছ ছাড়া শুধু কাজ করেই যাব, জাল ফেলবো, জাল তুলবো, পরিবার পরিজনের মুখে তো আহার তুলে দিতে হবে। নেহায়েত পেটের তাগিদেই বাকি জেলেদেরকে কোনো ধরনের কোনো তথ্য না জানিয়ে রহিম ওই শ্মশানের ওই দিকটাতে জাল ফেলতে চলে যায়। জাল ফেলার কিছুক্ষণ পর তার জালে বড় একটা বোয়াল মাছ ধরাও পড়ে। সেই মাছটা খুলে আবার সে জাল ফেলে নৌকায় বসেছিল। হঠাৎ করে লক্ষ্য করে বানরের মতো একটা অবয়ব নৌকার এক পাশে বসে ওই মাছটি কচকচ করে চিবিয়ে খাচ্ছে। এটা দেখে রহিম তো অনেক রেগে যায়। কারণ হচ্ছে এত কষ্ট করে এই ভয়ানক একটি জায়গায় এসে একটা মাছ পেল, সেটা আবার একটা বানর খেয়ে ফেলছে। আর ওই দিকটাতে কিন্তু বানরের উপদ্রব ছিল, এটা সত্য, মাঝে মাঝে বানর দেখা যায়। তো সে এটাকে কিন্তু ভিন্ন কিছু প্রথম দিকে ভাবেনি। তার হাতে ছিল নৌকার বইটা, ওইটা দিয়েই ওই বানরের মতো ওই অবয়বটাকে সে মারতে শুরু করলো। এক পর্যায়ে বানরের মতো ওই অবয়বটি পানিতে লাফ দিয়ে কিছুটা সাঁতার কেটে পানির মধ্যেই মিলিয়ে যায়। ঘটনাটা এখানে শেষ হলে পারত, কিন্তু না, ঘটনাটি অন্যদিকে মোড় নেয়। এই রহিম সেদিন স্বপ্নে দেখে একটা বানরের মতো অবয়ব তাকে স্বপ্নে এসে বলছে, তুই আমার এলাকায় এসে মাছ ধরলি, এখানে এসে কেউ মাছ ধরে না, আর এখানে মাছ কেউ ধরেও সেই মাছ নিয়ে যেতে পারে না, আর তুই আমাকে আঘাত করলি, আমি তো তোকে এভাবে ছেড়ে দিতে পারি না রে,
তুই জানিস না এই শ্মশানের আশেপাশে যদি কেউ আসে আমরা সেই মাছ রেখে দেই। তো এই স্বপ্ন দেখার পর রহিমের ঘুম ভেঙে যায়। তারপর থেকে শুরু হয় এই রহিমের সাথে সমস্যা। সে পাগলের মতো আচরণ করে। সকালবেলা অবশ্য সেই স্বপ্নের কথা বলেছিল সকলকে। তো এরপর থেকে তার আচরণের মধ্যে অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়। সে কাঁচা হাঁস মুরগি ধরে চিবিয়ে খাওয়া শুরু করে, বাড়ির সবার সাথে খারাপ আচরণ শুরু করে। আর থেকে থেকে নাকি 2-3 জন্য 2 দিন 3 দিন 5 দিন এরকম সে উধাও হয়ে যায়, কোথাও তাকে খুঁজে পাওয়া যায় না। হঠাৎ করে ওই শ্মশানের ওই দিকটাতে বা শ্মশানে তাকে খুঁজে পাওয়া যায়। সে কিভাবে গেল কেউ বলতে পারে না, রহিমও বলতে পারে না। তো এই ধরনের সমস্যা যখন রহিমের চলছিল, এই অবস্থায় এই মামুন ভাইয়ের দাদার কাছে রহিমকে নিয়ে আসা হয়। তো মামুন ভাইয়ের দাদা তার জিনের মাধ্যমে সবকিছু জানতে পারে যে সে মাছ খেকো পিশাচের পাল্লায় পড়েছে। তো দাদার জিন আরো বলে এই পিশাচ অনেক শক্তিধর এবং এরা একজন না অনেকে আছে। একজনকে কিছু করলে অনেকে এসে সেটার প্রতিশোধ নেবে। এরা দলবদ্ধভাবে থাকে। এদের শক্তির সাথে পেরে ওঠা খুবই কঠিন ব্যাপার। এই কাজটা আপনি নিয়েন না। জিনরা কিন্তু এটা বলে দেয়। তো এই মামুন ভাইয়ের দাদা তার জিনের মাধ্যমে সবকিছু জেনে না বলে দেয়, কিন্তু রহিমের স্ত্রী হাতে পায়ে ধরে এমন কান্নাকাটি শুরু করে, শেষ পর্যন্ত এই মামুন ভাইয়ের দাদা এই কাজটা করার জন্য রাজি হয় জিনদের নিষেধ সত্ত্বেও। তিনি এই রহিমের বাড়িতে যান, অনেক প্রক্রিয়ার মাধ্যমে নিজের জানা সকল বিদ্যা প্রয়োগ করে ওই বাড়ি থেকে এবং রহিমের উপর থেকে ওই পিশাচটাকে তাড়াতে সক্ষম হন। তবে ওই পিশাচটি যাওয়ার পর দাদাকে কিন্তু মাঝে এসে কানের কাছে ফিসফিস করে বলে গিয়েছিল, মানে যাওয়ার সময় বলে গিয়েছিল, আমি কিন্তু আবার আসবো রে, কিন্তু তোকে আমি ছাড়বো না। ও আমাকে আঘাত করেছে, ওকে তো আমি এমনি এমনি ধরি নাই। আর আমাদেরকে আঘাত করলে আমরা যে সহজে ছাড়ি না, এটা কিন্তু তুই জানতি, তুই কিন্তু কবিরাজ, তোর কিন্তু জানা ছিল। তারপরও তোর জিনেরা তোকে বলেছে, তারপরেও তুই আসলি এখানে, এই জন্য আমি তোকে ছাড়বো না। বলে রাখা ভালো, দাদা কিন্তু সব সময় কাজ করে এসে শরীর বন্ধ করে ঘুমাতেন। তো সেদিন অনেক ক্লান্ত থাকার কারণে উনি শরীর বন্ধ করতে ভুলে যান। রাত 3টার দিকে ওরে বাবারে মরে গেলাম রে বলে চিৎকার করতে করতে উনি বাড়ির সকলকে অস্থির করে ফেলেন। চিৎকার করতে করতে এক পর্যায়ে উনি অজ্ঞান হয়ে যান। পরের দিন দাদি স্বপ্নের মাধ্যমে একটি বিষয় জানতে পারেন। মূলত ওই রাত্রে উনি হালকা ঘুমিয়ে গিয়েছিলেন। ওনার স্বপ্নের মাধ্যমে দাদার সাথে থাকা যে জিন, যার নাম শাহজাদি, সে এসে দাদিকে বলে যান আপনার স্বামীকে বান মারা হয়েছে এবং এই বান মারার কাজটা কোনো মানুষ করেনি, এটি জিনেরা করেছে। রহিমের পেছনে যে পিশাচটা লেগেছিল, এই পিশাচটাই এই কাজ করেছে। আমরা তো নিষেধ করেছিলাম আপনার স্বামীকে এই কাজটি না নিতে, তারপরেও তিনি ওখানে গিয়ে এই কাজটি করেছেন। কারণ আমরা এই পিশাচটিকে তাড়াতে সক্ষম নই। আমরা যতজন লোক তার থেকে আরো বেশি জন লোক ওই পিশাচটার সাথে রয়েছে, কারণ ওরা দলবদ্ধভাবে থাকে। কিন্তু আমরা জানতাম ওই পিশাচটা ক্ষতি করবে, কারণ ওরা কালো জাদু জানে, কালো জাদু করেই বানটা মেরেছে, যার কারণে আমরা তাদের সাথে পেরে উঠতে পারিনি। আমাদেরকে ক্ষমা করবেন, আপনার স্বামীকে আমরা রক্ষা করতে পারলাম না। এরপর থেকেই মামুন ভাইয়ের দাদা অনেক অসুস্থ হয়ে যান এবং মাথার বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। অনেক ডাক্তার কবিরাজ এর মধ্যেই, এই কয়েক মাসের মধ্যে ওনারা দেখেছেন, কিন্তু কোনো সমাধান হয়নি। সব কবিরাজি বলে তার সাথে অনেক খারাপ পিশাচ আছে, যার সাথে তাদের পেরে ওঠা সম্ভব নয়। অক্টোবর মাসের 25 তারিখে, মানে 2023 অক্টোবর মাসের 25 তারিখে চাঁপাইনবাবগঞ্জ থেকে একটা কবিরাজ এসেছিলেন। তো অনেকভাবে রুকিয়া করার চেষ্টা করেন, কিন্তু সবকিছুতেই নাকি ওই পিশাচরা বাধা দিচ্ছিল। বর্তমানে ওনাদের বাড়ির অবস্থা খুবই ভয়াবহ। রাত্রে কাউকে ঘুমাতে দেয় না, টিনের চালে ইট মারে, টিনের চালের উপর দৌড়াদৌড়ি করে, রুমের সবকিছু এলোমেলো করে রাখে। দাদা যেই ঘরে থাকে সেই ঘরে কাউকে ঘুমাতেই দেয় না। দাদাও কাউকে রাখতে চান না। উনি বলেন যে মরলে আমি একা মরবো, আমার জন্য কারো ক্ষতি হোক এটা আমি চাই না।
বাড়ি ঘরে নাকি ওই পিশাচটা আগুন লাগিয়ে দিয়ে সবকিছু শেষ করে দেবে। আশেপাশে পিশাচের বিচরণও নাকি অনেক বেড়ে গেছে। তো এই মামুন ভাইয়ের বড় আব্বু এগুলো দেখে কষ্ট সহ্য করতে না পেরে সেদিন রাত্রে দাদার রুমে গিয়ে বলে যে, কে আছিস, সাহস থাকলে আমার সঙ্গে লাগ, আমার বাবাকে ছেড়ে দে। তো ওনাকে কেউ পেছন থেকে লাথি মেরে ফেলে দেয় এবং তার হাত ভেঙে যায়। এই ভয়ানক ব্যাপারটি এখনো ওনার পরিবারের সাথে চলমান রয়েছে, কারণ সময়টা কিন্তু বেশি আগের না, মাসখানেক আগের ঘটনা। তো এই মামুন ভাই সকলের কাছে দোয়া চেয়েছেন, আল্লাহ যেন ওনার দাদাকে সুস্থ করে দেন এবং এই সমস্যা থেকে ওনারা নিষ্কৃতি পান। প্রিয় লিসেনার্স, আমরা সকলে দোয়া করব তার দাদার জন্য এবং ওনাদের পরিবারের জন্য। চলমান এই ব্যাপারটি যেন দ্রুত নিষ্পত্তি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাদেরকে এই সমস্যা থেকে হেফাজত করেন, রক্ষা করেন, আর কাউকে যেন মানুষকে উপকার করতে গিয়ে এই ধরনের সমস্যায় পড়তে না হয়। উপকার করা তো অবশ্যই ভালো একটি কাজ। উপকার করতে গিয়ে যদি মানুষ বিপদে পড়ে তাহলে আরো মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। আল্লাহ অবশ্যই এই ধরনের মানুষদের সাথে থাকবেন। বিপদ আপদ তো ভালো মানুষদের উপর আসবেই, তাই না? আল্লাহ হেফাজত করবেন। ধন্যবাদ মামুন ভাই, এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করি এই সমস্যা থেকে যেন আপনারা নিষ্কৃতি পান। চলুন কথা না বাড়িয়ে আরো একটি অডিও ক্লিপ শুনে আসি। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, আমি সামিন আনসারি। আজকের এপিসোডে হাজির হয়েছি যার ঘটনা নিয়ে। তিনি হচ্ছেন রেজা ভাই। আপনারা অনেকেই জানেন রেজা ভাই চট্টগ্রাম অঞ্চল থেকে আমাকে ঘটনা পাঠিয়ে থাকেন। আজকের এই ঘটনা চট্টগ্রামের বাঁশখালী এলাকার। গত মাসে রেজা ভাই সেখানে একটি অনুষ্ঠানে যান। তো ওনার ওখানে এক বন্ধু থেকে তিনি এই ঘটনাটি সংগ্রহ করেন। মূলত সেই বন্ধুর দুঃসম্পর্কের চাচাতো ভাই এর সাথে এই ঘটনাটি ঘটে, যার নাম ছিল বাকের। তিনি যেভাবে শেয়ার করেছিলেন সেভাবেই ঘটনাটি তুলে ধরা হলো। বাকের ছোট থেকে বড় হয়েছেন গ্রামে, শহরে ছোঁয়া তেমন পায়নি বললেই চলে। আর্থিক দিক দিয়ে ওনারা তেমন সচ্ছল ছিলেন না। ছোট থেকে খেতে খামারে কাজ করতেন এবং পাশাপাশি তিনি একজন গোরখোদক ছিলেন, যে কিনা ওই কবর কাটাকাটি কাজগুলা করত। তো ওনার বাবার জীবিকার টানে এই গোরখোদক পেশায় আসেন, মানে ওনার বাবা বেসিক্যালি আগেই পেশায় আসেন আর কি, এটা তিনি বলেছেন ঘটনা। এবং সেই বাবা মারা যাওয়ার পর বাকের এই কাজ তারপর শুরু করেন। রেজা ভাইয়ের বন্ধু এটাও বলেন যে বাকেরের বাবার জীবনে কি ঘটেছিল, কিভাবে তিনি মারা গিয়েছিলেন, তা তিনি ঘটনার শেষে বলবেন। তবে আজকের ঘটনা তিনি শুরু করেছেন বাকেরের জীবনের ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা দিয়ে। দেরি করছি না, যাচ্ছি আজকের ঘটনায়। সময়টা 1995 সাল। কোনো এক রাতে বাকের বাজার থেকে বাড়ি ফিরছিলেন। যে রাস্তা দিয়ে বাড়িতে তিনি আসেন তার পাশ দিয়ে একটা নদীর পার পড়ে। তো রাত আনুমানিক 9:30 কি 10 এরকম একটা সময় হবে। চলতি পথে হঠাৎ 15-16 বছরের এক ছেলে এসে বলে সেই বাকেরকে যে, ভাই উত্তর পারে আসবেন, নদীর উত্তর পারে একটা বস্তা ভাইসে আসছে, বাজে গন্ধ বাহির হইতেছে, মনে হচ্ছে মানুষের লাশ কিনা। বাকের আচমকা তাকে দেখে জিজ্ঞাসা করেন, আরে ভাই রাস্তার মধ্যে কেউ আটকে ভাবে ডাক দেয় নাকি? কয়েক সেকেন্ডের জন্য উনি সেই ছেলেটার চেহারা দেখতে পেয়েছিল। মায়াবী একটা চেহারা ছিল। চেহারাটা দেখা মাত্র সেই ছেলেটা চিৎকার করে কি বলতে বলতে যেন দৌড় দিয়ে নদীর পাড়ের সেই উত্তর পাড়ের দিক দিয়ে চলে যায়। তো বাকের তখন ভাবে ছেলেটা মজা করলো কিনা। তারপর তিনি আবার এটাও ভাবেন যে সেটা তিনি কখনো দেখেন না আর কি এখানে। তো যাই হোক, তিনি এটা এসে বাসার কাউকে কিছু বলেন না। তো পরের দিন বিকালে সবে মাত্র বাজার থেকে তিনি ঘরে ফিরছিলেন। তো ওনার সাথে কাজ করে আরেকজন, মানে বাকের সাথে কাজ করে আরেকজন গোরখোদক রতন, সে এসে জানায় যে নদীর পাড়ে লাশ পাওয়া গিয়েছে, দাফন দিতে হবে। পরে কবরস্থানে কবর করতে যাওয়ার পথে সেই রতন বাকের ভাইকে বলে যে ভোরের দিকে বস্তাবন্দি একটা লাশ নাকি ভেসে আসছে। তো গ্রামের মেম্বার বলছে সামনে ইলেকশন, এগুলো নিয়ে ভেজাল করা যাবে না। পুলিশকে জানায় দেওয়ার পর সিদ্ধান্ত হয় যে লাশ এরকম দাফন দিতে হবে। তো বাকের গত রাতের কথা তখন রতনকে বলে যে এরকম এক ছেলে তাকে এরকম বস্তায় পড়ে থাকবার কথা বলেছিল, যে একটা লাশ এরকম কিছু একটা পড়ে আছে।
তো রতন একটু ঘাবড়ে গিয়ে সেই বাকের দিকে তাকায় বলতেছে, দেখ কাউকে কিছু জানাইস না, কে কখন কিনে ফাঁসায় দেয়, সামনে আবার ইলেকশন, দরকার নেই, এগুলো বাদ দে। তো ঘন্টা খানিকের মধ্যে কবর কাটা শেষ হয়ে যায়। মসজিদ থেকে লাশের খাটে নিয়ে পুলিশ সহ 4 জন আসে। কার লাশ সেটা তো আসলে বুঝতে পারছে না তারা। তো বাকের কবরে তিনি নামেন। নামবার পর কেন জানি ওর শরীরটা বেশ ভারবার হয়ে যাচ্ছিল, আর শরীরটা পাশাপাশি ঠান্ডা হয়ে যাচ্ছিল। তো তিনি তখন মনে করেন হয়তো এতক্ষণ ধরে কোদাল দিয়ে কবর করেছেন, এই জন্য হয়তো বা তার এমন লাগতে পারে। তো লাশ দেখে মনে হচ্ছিল ওজন খুবই কম, আর এত বৃষ্টি ছিল যে কবরের মাটি ভেঙে ভেঙে পড়ছিল। তাই বাকিদের কবরে নামতে মানা করেন এবং বলেন যে তিনি নিজেই কবরে দাঁড়িয়ে, ভিতরে দাঁড়িয়ে তিনি লাশ নামাবেন, এবং তিনি সেটাই করেন। হঠাৎ কে যেন উপর থেকে বলে বসেন যে লাশের মাথার কাছে কাফনের যে কাপড় গিটটা আছে না, গিটটা খুলে দেন, দেখে নেন সব ঠিক আছে কিনা। তো উপর দিকে তাকে তিনি দেখেন যে গত রাতে সেই যে ছেলেটা, সে এক পাশে দাঁড়িয়ে তাকে ইশারা দিয়ে এই কথাটা বলছে, আবার ইশারা দিয়ে দেখাচ্ছেও লাশের মাথার সেই গিটটা খুলে দেওয়ার জন্য। বাকের গিটটা দেখতে যাওয়ার পর হঠাৎ তিনি মনের অজান্তেই লাশের চেহারাটা দেখে ফেলেন। তিনি দেখেন এটা গত রাতের সেই ছেলে, মানে বাজার থেকে আসবার পথে যে বলেছিল নদীর পাড়ে লাশ আছে, এটা সে। আরে ওনাকে তো মাত্র উপরে দেখা গেল। বাকের আবার উপর দিকে তাকায় দেখছে যে না, সেই ছেলেটা নাই উপরে। বাকের আর দেরি করে না, সে প্রচন্ড ভয় পেয়ে উপরে উঠে আসেন। ভয়ে কাপা কাপা কণ্ঠে পাখিদের বলেন শরীর ভালো লাগছে না, তিনি বাড়ি যাবেন। সেদিন কবরের বাকি কাজ রতনই সেরে ফেলে। এরপর প্রায় অনেক দিন তিনি সেই বাকের অসুস্থ থাকেন। ঘরে সবাই থাকবার পরেও বেশ ভয় পেতেন তিনি। প্রায় 2 সপ্তাহ পর হবে একটা সময় গিয়ে তিনি তার মাকে সবকিছু খুলে বলেন যে কি কারণে তিনি অসুস্থ এবং কি কারণে তার মনে ভয় কাজ করে। তখন ওনারা একটু বকা দিয়ে বলতেছিল তো আগে বলতে হয়, কারণ বাকের মার তখন বাকের বাবার কথা মনে পড়ে যায়, কারণ ওনার মৃত্যুটার একটু রহস্যজনক ছিল। তিনিও গোরখোদকের কাজের সময় একটা ইনসিডেন্টের শিকার হন, যার কয়দিন পরে তিনি মারা যান। যাই হোক, সেটা রেজা ভাই ঘটনার শেষ অংশে শেয়ার করবেন, যেটা আমি আপনাদেরকে শেয়ার করব একটু পরেই। তো বাকেরের মা ওনার কথা শুনে এলাকার হুজুরের সাথে কথা বলে পরা পানি এনে খাওয়ালে তিনি আস্তে আস্তে সুস্থ হন। তবে এরপর আরো কিছু সমস্যায় পড়েন সেই বাকের। চোখের সামনে সেই ছেলেটা তার সামনে আসা শুরু করে। মানে সিনেমাটা ছিল এমন যে এই দেখছে বাকের যে সামনে সে ছেলেটা আছে, তারপর কয়েক সেকেন্ড না যেতেই সে গায়েব। বিষয়টা এমন ছিল যে যেই রাতে তিনি হুজুরের দেয়া পরা পানি খেয়ে ঘুমাতেন, সে রাতেই ওনার কোনো সমস্যা হতো না। তো কোনোদিন পরা পানি খেতে ভুলে গেলেই সেই ছেলেটাকে তিনি স্বপ্নে দেখতেন এবং চোখের সামনে তাকে দেখা দিত। তো একদিন রাতে বাকের স্বপ্ন দেখেন সেই ছেলেটা ওনাকে ঘরে থেকে ডেকে নিয়ে নদীর পাড় দিয়ে সামনে আগাচ্ছে। আঁঠু পানি পর্যন্ত আগাতে সামনে তাকে দেখা যায় এবং বেশ কয়েকজন দেখা যায় সামনে গিয়ে দেখা যায় স্বপ্নের মধ্যেই দেখছে বেশ কয়েকজন লোক লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। তখনই সে বাকের ওনার ছোট বাচ্চার মানে ওর কান্নাকাটি করলো না, ঘুমটা ভেঙেছে এবং বাকি স্বপ্ন তিনি আসলে তখন দেখতে পারে না। কয়েকদিন পর আবার একই স্বপ্ন তিনি দেখেন, কিন্তু এমন না যে আজ পরা পানি খেয়ে তিনি ঘুমাননি। বাকের হুবহু সেদিনের মতো স্বপ্নে চোখের সামনে একই সিনারিও দেখছে যে সে ছেলেটা তাকে নিয়ে যাচ্ছে, আঁটু পানি দিয়ে এরকম হেঁটে যাচ্ছে এবং নদীর একটা পর্যায়ে গিয়ে পাড়ের মধ্যে দেখছে যে কয়েকটা লোক লাঠি ছুটে নিয়ে দাঁড়িয়ে আছে। যাই হোক, তো আজও বলে সত্য যে সে রাতের মতো আজও বাকের 2 বছরের বাচ্চাটা কান্না করলে স্বপ্নের ঠিক আগে যেরকম জায়গায় ছিল ঠিক সেম জায়গায় আজকে এসেও তার স্বপ্নটা ভেঙে যায়। পরবর্তীতে বাকের জানান যে এই অভিজ্ঞতাগুলোর বাইরে কবে প্রথম তার জীবনে সব থেকে ভয়ানক সময় আসে। রেজা ভাই
আমাকে ঘটনা পাঠানোর সময় বলেন যে এখন ঘটনার এই অংশটুকু লিখবার সময় ওনার গায়ের লোম দাঁড়িয়ে গিয়েছিল, এবং তিনি আমাকে যেটা বলেন যে কয়েকবার তিনি লিখতে গিয়ে থেমে যান, কারণ তার এটা ভয় লাগছিল তখন লেখাটা লিখতে। যাই হোক, আমি যাচ্ছি সেই ঘটনাটিতে বাকি অংশে। তো বাকের মোটামুটি সুস্থ হওয়ার পর এটা তার কবর খোঁড়ার প্রথম কাজ। একদিন সন্ধ্যায় গ্রামের এক লোক মারা যান, ওনাকে কবর করতে হবে। রাতে ভালোই বৃষ্টি হবে বলে মনে হচ্ছিল, ওয়েদারটা ছিল সেরকম। তো তিনি রতনকে সাথে নিয়ে কবরস্থান যান। এটা একটা পারিবারিক কবরস্থান ছিল, যে ব্যক্তি মারা গেছে তার এটা পারিবারিক ওদের কবরস্থান ছিল। তো বাকের কবরস্থানের ভিতরে ঢোকা মাত্র মানে তার মনে হচ্ছিল শরীরটা নড়ছে না, মানে কবরস্থানের গেটটা পা দেওয়া মাত্র সে আগাতে পারছিল না, এমন তার লাগছিল। গা ঝিমঝিম করছিল এবং মনে হচ্ছে যে কানের পাশে কেউ কথা বলতে চাচ্ছে তার সাথে, কিন্তু বাকি চারপাশে দেখছে যে কেউ নাই। রতন আরো সামনে আগিয়ে গিয়েছে। তার গাটা এরকম ভারী মনে হচ্ছিল যে আবার তিনি ভাবতে থাকে যে শারীরিক কোনো সমস্যা হলো কিনা। তো ওই ছেলেটার লাশ যখন কবর, ওই যে ছেলেটাকে সে মাঝে মাঝে দেখে, সেই ছেলেটার লাশ কবরে নামবার সময় তার যেমন মনে হচ্ছিল ঠিক তেমন তার লাগছিল। ঠিক সেই মুহূর্তে একটা গরম বাতাস, প্রায় মিনিট খানিকের মতো গরম বাতাস, পাশাপাশি চারপাশে গাছপালা নড়ছিল। তো তিনি তখন দেখছে যে তিনি ঠিকভাবে দাঁড়াতে পারছেন না, এত বাতাস। রতন কিন্তু সামনেই ছিল একটু। তো তিনি সামনে থাকা সেই রতনকে বলছেন যে কিরে, তুই কিছু বুঝলি? বৃষ্টি হবে মনে হয়, তাই না? সবকিছু কেমন লাগতেছে। তো রতন বলতেছে যে কেন, কি হয়েছে? বাকিরা বলেন দেখ, গাছপালা যেমন উঠতেছে তার মধ্যে আবার গরম বাতাস, ভালোই মনে বৃষ্টি হইব। তখন রতন বলে, বাতাস কই পাইলেন? গাছের তো পাতাই নড়ে না, আর বাতাস আমার তো গায়ে লাগে না বাতাস। তিনি আরো 2 বার রতনকে গাছের পাতার দিকে তাকাতে বললে সে বলে যে আপনার মাথা গেছে ভাই, কাম করেন, আমি তো কোনো বাতাসই পাই না। তো এরপর বাকের তিনি মাটিতে কোদাল দিয়ে কোপ দেন, মানে তিনি কবরটা করবেন যখন। আর রতন বেসিক্যালি সেখানে একটা পাশে সে যে ওই বাঁশ কাটছিল, সে যে লাশের কবরে যে বাঁশ দিতে হবে সেই বাঁশটা সে কাটছিল সাইজ করবে। তো যাই হোক, তারপর 2 থেকে 3 বার কোদাল মারে সেই মাটিতে বাকের, কিন্তু মাটি এত শক্ত লাগছিল যে সে মাটি নড়ছেই না। তো রতন তখন সে তো তার কাছে ব্যস্ত, তো ওকে ডাক দেওয়ার পর সে বাকের বলছে তুই একটা কোপ দে তো, আমি তো এরকম সমস্যা পড়তেছি, মাটি কি শক্ত নাকি? রতন মাটিতে কোপ দেওয়া মাত্রই মাটি ঠিকভাবে উঠে আসে। বাকের তখন বলে বুঝলেন না যে কি হলো। তখন রতন থেকে তিনি কোদাল হাতে নিতেই যখন আবার মাটি করতে যাবেন, তখন ওনার কানে ভেসে আসে যে আয়াতুল কুরসি পড়ে ফু দেন বুকে। তখন তিনি রতনকে বলেন, কিরে, আয়াতুল কুরসি কি তুই পড়তে বললি নাকি? রতন হেসে বলে, ভাই কাজে মনে হয় মেলা দিন পর আসছেন, তো তালগোল পাকায় ফেলতেছেন। আমি তো আপনার সামনে, আমি গমু কেন? কি কর না কোন আসার পর থেকে। এদিকে রতনের বাড়ি কাছেই ছিল। ওর ছেলে এসে হঠাৎ করে বলে যে বাড়িতে যেতে হবে, কি যেন একটা কাজ আছে, 10-15 মিনিট সময় লাগবে। পরে বাকের এদিকে কিছু করতেও পারছে না যে কি করবে না করবে। সে একবার কবরস্থান থেকে গেট থেকে বেরিয়ে যাচ্ছিল, তখন সে একটু সাহসী দেখায়। রতন বলছে, ঠিক আছে আমি আসি, আমি কবর খুঁড়তেছি, তাদের কাজ সেরে। তো পরে বাকের সে ভয়ে ভয়ে নিচ থেকে আয়াতুল কুরসি পড়বার পর সে কবরটা ভালোভাবে করতে পারে। তো করতে করতে তার একটা সময় ভয়ের কাজ করে না। তো রতন বাঁশ নিয়ে যে কাটাকাটি করছিল, সেটা কিন্তু কবর যেখানে খোঁড়া হচ্ছিল সেখান থেকে কম করে হলো 20 হাত দূরে। আর বাকের কবর কাটা প্রায় শেষ, কিন্তু রতন এখনো আসছে না। এদিকে সে কাজ ফেলেও যেতে পারতেছে না। তো এখন যেটা করতে হবে যে বাঁশের মাপ নিয়ে কবরের সাইজটা ঠিক করতে হবে। তো পাশে গাছ থেকে কেমন যেন একটা আওয়াজ আসছিল কবরস্থানের ভিতরেই, মানে গাছটা সম্ভবত কবরস্থানের বাইরে ছিল, পাতাগুলা যেটা কবরস্থানের উপরে এসে পড়ছিল। এরকম গাছের এখান থেকে আওয়াজ আসতে পাতাগুলো অনেক নড়ছিল। তো তিনি সেই বাকের সেখানে তাকায় চিৎকার দিয়ে বলেন যে কে ওইখানে? তখন আর আওয়াজও নাই, সব স্তব্ধ। কিন্তু চোখের সামনে দেখেন কবরের ঠিক পাশে সবগুলো বাঁশ যেগুলা রতন কেটে রেখেছিল সেগুলা গুছিয়ে রাখা যা কিনা 1-2 মিনিট আগেও 20 হাত দূরে ছিল, কিন্তু কবরস্থানের ভিতরে কেউ নাই। গেটটা যে রতন যাওয়ার সময় লাগিয়ে গেছিল বাড়ি থেকে, সেভাবেই গেটটা লাগানো।
সেই মুহূর্তে সেই ছেলেটাকে তিনি দেখতে পান কবর যেখানে খোঁড়া হচ্ছিল সেখানে, যে কবরের যে মাথার অংশটা আছে সেখানে সে উপরে বসে আছে। বাতির যে আলোটা সে স্পষ্টত দেখতে পায়। বাকের চিৎকার দিয়ে রতনকে কয়েকটা ডাক দিতে মাটিতে পড়ে যান, আর কিছু তার মনে নেই। এরপর আবার সে অসুস্থ হয়ে যান। তারপর কাজ আপাতত বাদ দিয়ে দেন তিনি। ওনার মা আবার হুজুর দেখায়। হুজুর সব শুনে বলেন যে বাকের যেন আগামী কয়দিন রাতে ঘরে একা ঘুমায়, আর কিছু দোয়া দিয়ে বলে যে রাতে তা পরে ঘুমানোর জন্য। তো তিনি প্রথম রাতেই একা ঘরে ঘুমানোর পর সেই বাকের তিনি স্বপ্ন দেখছেন যে ওই সেই ছেলেটা নদীর পাড় দিয়ে তাকে আবারও আজকে নিয়ে যাচ্ছে। একই রকম স্বপ্ন, আঁঠু সমান পানি দিয়ে তারা সামনের দিকে হেঁটে আগাচ্ছে। ছেলেটা বাকের থেকে সামান্য এগিয়ে যেতেই একটা অবয়ব এসে তাকে আছাড় মারে, আর তখনই লাঠিসোঁটা নিয়ে পাশের ঝোপ থেকে কয়েকজন মিলে ছেলেটাকে এমন মারধর করে যে ছেলেটা চোখের সামনে মারা যায়। বাকের এগুলো দেখে ভয়ে গাছের পিছে লুকিয়ে যান স্বপ্নের মাঝেই, আর দেখেন বস্তাবন্দি করে ছেলেটার লাশটাকে তখন নদীতে ভাসিয়ে দেওয়া হচ্ছে তার চোখের সামনে। তো সকাল হবার পর তিনি তার মা এবং স্ত্রীকে রাতের কথা বলবার পর আবার হুজুরের কাছে নিয়ে সব বলা হয়। হুজুর সময় নিয়ে সমাধান আসলে করতে পারে না ঠিকভাবে, শুধু বলে যে বাকেরকে জিনে আসর করতে, সহজে এটা ছুটানো যাবে না। এরপর অনেক খোঁজাখুঁজি করে ওনাদের গ্রামের একজন বয়স্ক লোক আছেন, তিনি কক্সবাজার এলাকার এক তান্ত্রিকের সন্ধান দিয়ে বলে সেখানে যাওয়ার জন্য। তিনি অন্য ধর্মের ছিলেন সম্প্রদায় তান্ত্রিকটা। তো যাওয়ার পর তান্ত্রিক সব শুনে বলে সেই ছেলেটাকে তিনি দেখতে পান, সেই ছেলেটার আত্মা নাকি বাকেরের কাছে এসে জানাতে যায় কিভাবে তাকে মারা হয়েছিল। কিন্তু কি জন্য সে ছেলে বাকেরকেই বেছে নিল সেটার উত্তর আসলে সেই তান্ত্রিকের জানা নেই। তবে তান্ত্রিক বলে যে সমাধান একটা আছে, ওনাদের বাড়ি বন্ধ করে দিলে হয়তো এই অবস্থা থেকে বাকের রেহাই পেতে পারে। তান্ত্রিকের কথা অনুযায়ী সেটাই করা হয়। তো কিছুদিন ভালো থাকবার পর বাকের আবার অসুস্থ হয়ে যায়। পাগলের মতো আচরণ করে সে। ডাক্তার কবিরাজ দেখা কোনোভাবে তাকে আসলে সুস্থ করা যায় না। শহরে ওর মা অনেক জায়গায় ডাক্তার কাছে নিয়ে যায়, কিন্তু ওকে এভাবে সুস্থ করা যায় না, এবং বলে যে তাকে কোনো হসপিটালে থাকতে হবে, এরকম বিভিন্ন খরচ দেখা, সেটা কোনো সমাধান হয় না। আর এই কারণে একটা সময় বাকের স্ত্রী তাকে ছেড়ে বাবার বাড়ি চলে যায়। এমনও হতো বাকের প্রায় সময় বাড়ি থেকে গায়েব হয়ে যেত, আর সে যখন ফিরে আসতো তখন বলতো ওই ছেলে নাকি তাকে নিয়ে গিয়েছিল। এমনও হয় যে ঘর তালাবন্ধ অবস্থায় আছে, ওর মা বাড়ি থেকে তালা দিয়ে দেখছে বাকের ভিতর আছে, কিন্তু এমন নাকি আশ্চর্যজনক ঘটনা ঘটেছে যে ঘরে তাকে পাওয়া যেত না। গ্রামের আশেপাশে বাড়ি যারা ছিল তারা নাকি বেশ ভয় পেত এই কথাগুলো শুনে, এবং অনেকে নাকি তার প্রমাণ দেখেছিল। ঠিকই আবার দেখা হতো সময় মতো সে ঘরে ফিরে এসেছে। বেশ রহস্যজনক ছিল সেই বাকের। তো তারপর যেটা হতো যে মাঝে মাঝে ওই ছেলেটার কবরের পাশে বাকেরকে বসে থেকে কান্নাকাটি করা অবস্থায় পাওয়া যেত। পরবর্তীতে বাকেরকে তার মা এবং মামারা ঠিক করে যে এক ঘোড়া করে আবার আটকায় রাখবে, শিকলবন্দি করে রাখবে ভিতরে, এবং সেটাই করে। যতটুকু জানা যায় কয়েকটা হুজুর কবিরাজ দেখায়, কোন রকম তাকে তার থেকে মনে যে সমস্যাটা হয় কিছুদিনের মধ্যে দূর করা যায়, এবং তার পরবর্তী সে আসলে একটা পাগল হয়ে যায় বলা যায়, এটা আমাকে যে বলেন ঘটনায়। তা এখন যেটা জানা যায় যে তার বয়স 50-এর উপরে, সেই বাকেরের বয়স। এখন সে আগের থেকে কিছুটা ভালো থাকলেও ওই পাগলামিটা কিন্তু তার আসলে এখনো কমে নাই। তো রেজা ভাইয়ের বন্ধু এরপর জানা যে আসলে ঘটনা শেষ অংশে তিনি বলেছিলেন যে বাকেরের বাবার সাথে কি ঘটেছিল, এবং সেটাই এখন তিনি শেয়ার করেছেন। এটা তো ছিল বাকেরের ঘটনা।
এখন শুনবো বাকেরের বাবার সাথে আসলে কি ঘটেছিল। কোন একদিন এক মেয়ের গ্রামের শেষ সীমানায় ধান ক্ষেতের পাশে ঝোপ গাছে একটা আছে, সেখানে ফাঁস দিয়ে একটা মেয়ের লাশ পাওয়া যায়। সেখানে মানে সেই বাকেরদের গ্রামের শেষ সীমানার লাশ পাওয়া যায় একটা মেয়ের এক গাছে। তো লাশ গাছ থেকে নামানোর পর দেখা যায় সেই মেয়েটাকে কেউ চিনে না। তো পুলিশ এসে যাবতীয় সে তার কাজ টাজ করে এবং তারপর তো দাফন দেওয়ার ব্যবস্থা করা হয়। তো যেখানে কবর করে মানে যে কবর করাটা হবে সেটা আবার বাকেরের বাবার উপর দায়িত্ব পড়ে সে কবরটা করবার জন্য। তিনি সেভাবে কবরটা করেন। যেদিন মেয়েটাকে দাফন দেওয়া হয় সেই রাতেই সব কাজ শেষ করার পর যখন বাড়ি ফিরে খাওয়ার পর ঘুমাতে যাবে, রাতে ঘুমের মাঝে চিৎকার দিয়ে উঠে বাকেরের বাবা এবং বলে উঠে যে ওর উঠাইতে হবে, আমি ইচ্ছা করে করি নাই, না জানা ভুল করছি। তো বাকেরের মা তার স্বামীর এরকম ঘুম থেকে জেগে উঠলে এগুলো চিৎকার দিয়ে তিনি জিজ্ঞাসা করেন যে কি হয়েছে তোমার ঘুমের মধ্যে, সমস্যা কি, বাজে স্বপ্ন দেখলা কিনা। তিনি বলেন যেই মেয়েটাকে আজকে দাফন দিয়েছেন সে নাকি ওনাকে ঘুমে এসে ভয় দেখাচ্ছে। এভাবে আরো 2-1 দিন এমন হুটহাট করে তিনি আবল তাবল বলে বসেন। একদিন মাঝরাতে বাকেরের বাবা কান্নাকাটি করে ওনার স্ত্রীকে ঘুম থেকে জাগিয়ে উঠে বলে, বৌরে আমি না জানি না ভুল করছি, আমারে মাফ করে দিস তোরা। এটা বলে ওনার স্ত্রী তাকে শান্ত করে দোয়া দূর করে ঘুমাতে বলেন। তো ভোর যখন হবে ফজরের পর বা যখন অল্প অল্প আলো আসছে, আলো হয়েছে এরকম একটা সময়, তো বাকেরের মা উঠে দেখেন যে ওনার স্বামী বিছানায় নাই। তিনি ভাবেন যে বাইরে কোথাও গেল কিনা এত ভোরে। তো তিনি নামাজ কালাম পড়ে তো ঘরে বিছানায় যখন বসেন তখন দেখছে তার স্বামী নাই। একটু পরেই খবর আসে ওই যে গাছটায় মেয়েটা ফাঁস দিয়েছিল সেখানে তাকে ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া গেছে, তার লাশ নাকি সেখানে ঝুলছে। এরপর প্রায় বেশ কয়েকদিন পর জানা যায় যে যেই মেয়েটার লাশ দাফন করা হয়েছিল সে পাশেই 2 গ্রাম পরেই থাকতো, আর সেই মেয়েটা ছিল অন্য ধর্মের। পারিবারিক কলহের কারণে জিদ করে এসে এই গ্রামের এখানে এসে ফাঁস দিয়ে সুইসাইড করে। তো এটা ছিল আসলে প্রথমটা তো বাকেরের ঘটনা। তার পরবর্তীতে বাকেরের বাবার সাথে কি ঘটে যায় সেই ঘটনা যেটা রেজা ভাই আমাদেরকে শেয়ার করেন, যেটি ঘটনায় আসলে বেশ রহস্যজনক, যেটা রেজা ভাই সংগ্রহ করেছেন। ওনাকে অসংখ্য ধন্যবাদ আজকে এই ঘটনাটি শেয়ার করবার জন্য। কেমন লেগেছে বন্ধু আজকের এই ঘটনাটি অবশ্যই আমাদেরকে জানাবেন। আসসালামু আলাইকুম। আমাদের আহমেদ বাবু আমাদের সঙ্গে আছেন, তারপরে আমরা নতুন অতিথিদের কাছে যাব। আমরা চলে যাব আপনার ঘটনায় এবং শুনি আজকের প্রথম ঘটনাটি। ওয়াহিদের 2 মামা ছিলেন, যাদের নাম ছিল, একজনের নাম ছিল জাভেদ আর একজনের নাম ছিল রুম্মান। তো জাভেদ ছিলেন বড় ভাই আর রুম্মান ছিলেন ছোট ভাই। তো দুইজনই মাশাআল্লাহ দেখতে শুনতে বেশ ভালো ছিলেন। কৈশোর থেকে যখন বড় হন তারা দেখতে শুনতে বেশ আকর্ষণীয় ছিলেন। বিশেষ করে তার ছোট ভাই যে জাভেদ যেটি ছিলেন, মানে শাকিলের বড় মামা জাভেদ আর ছোট মামার নাম রুম্মান। তো ছোট মামা নাকি বেশ ফর্সা টসা ছিলেন, তার ফর্সা লুকের জন্য, লালচে গালের জন্য তাকে রুম্মান বলতো তারা। তো রুম্মান মানে অর্থ হচ্ছে আনারের সাথে তুলনা করতো। তো পরিবারের সবাই খুব আদর করতো। তো রুম্মান মোটামুটি টিনেজ বয়স থেকে সে একটু বেড়ে ওঠে, যখন তার বয়স যুবকের দিকে যায়, 18 বছরের মতো বয়স হয়, তখন সে খুব দুরন্ত হয়ে যায়, বন্ধুদের সাথে আড্ডা দেয়, ঘুরে ফেরে, এরকম করে। এইটা মিড-90s একটি ঘটনা, মানে 90 দশকের মাঝামাঝি সময়কার ঘটনা। তখনও টেকনোলজি ভাবে আসে নাই। আর গ্রামের ঘটনা, পেশোয়ারের একটা গ্রামের ঘটনা। তো বন্ধুদের সাথে আড্ডাবাজি, বিভিন্ন জায়গায় এটা ওটা খেলতে যাওয়া, এগুলো করতো আসলে রুম্মান এভাবেই সময় নষ্ট করতো। এবং সুযোগ পেলে তাদের ওই গ্রাম থেকে কাছাকাছি জায়গায় একটা সিনেমা হল ছিল, সেখানে গিয়ে মুভি দেখতো। তো সিনেমা দেখে আসতো এবং সেই সিনেমাটা সে রাতে দেখতো, গভীর রাতে, মানে লেট নাইট শো আর কি। তো লেট নাইট শো মুভি দেখে যখন বাসায় আসতো তখন আরো রাত হয়ে যেত। গভীর রাতে বাসায় সে ঢুকতো, তার বাসার পাশের একটা এরকম মইয়ের মতো সে বানাইছিল, ওটা যে তাদের দোতলা বাড়ি ছিল, বেশ সুন্দর একটা দোতলা বাড়ি। এটা হচ্ছে সে সময় পাথর আর ই দিয়ে বানানো, খুব সুন্দর, সামনে কাঠের বারান্দা। তো সেখানে সে মইয়ের মতো লাগায় রাখছিল, সেটা সে গোপনে বের করে ওইটা দিয়ে বেবে উঠতে, এবং তার বাবা বুঝে ফেলতো সেই সময়, মানে ওয়াহিদের নানা বুঝে ফেলতেন এবং
তিনি মানে প্রচন্ড রাগ করতেন, নিজ থেকে চিৎকার করতেন ছেলের জন্য, কিন্তু সে শুনতো না, চুপচাপ বসে থাকতো। এমনও আছে যে ওয়াহিদের নানা উঠে মানে একদম এই সামনে যে সিঁড়িতে উঠে গেছে, উপরে যে নক করছে তাকে শাস্তি দেওয়ার জন্য, তো শুনতো না। রুম্মান ভিতরে চুপচাপ করে থাকতো। তো তার বাবা অগত্যা সেই নালিশগুলো জমা রাখতো তার বড় ছেলের জন্য। তো রুম্মানের বড় মামা জাভেদ তিনি থাকতেন শহরে, এবং তিনি ওখানকার একটা ডিগ্রি কলেজে পড়াশোনা করতেন, আর ওখানকার একটা হোস্টেলে থাকতেন আর কি। হোস্টেল বলতে যেটাকে ডর্ম বলে, যে কোনো একটা ডর্মে থাকতেন এবং ওখানে পড়াশোনা করতেন। তো তিনি বাসায় আসতেন, প্রতি সপ্তাহেই আসতেন, এসে বাড়িতে খবর নিতেন এবং তার বাবার কাছ থেকে শুনতেন কি কি করছে ছোট ভাই। তো বলতেন যে ছোট ভাইকে আবার আদর করতো অনেক, বলতো যে আমি বলে নিয়ে যাব, ওর এখানে এইটা শেষ হোক, ও এখান থেকে জাস্ট তার এইচএসসিটা শেষ করুক, তারপরে তাকে আমি নিয়ে যাব শহরে। তো তার বাবা বলতো যে নিয়ে যা আমাদেরকে বাঁচা, ওইখানে থেকে অনেক সমস্যা করতেছে। তো জাভেদ বলতো যে এরকম করেন না বাবা, থাক, একটু দুষ্টুমি করবে এই সেই। তো এরকম চলতেছিল। তো একবার জাভেদ চিন্তা করে যে না, ভাইয়ের নামে অনেক বেশি কমপ্লেন আসতেছে, আমার এবার যাওয়া লাগবে। তো তিনি উইকেন্ডের আগেই চলে আসেন বাড়িতে, এবং এসে যথারীতি বাসায় সময় টময় কাটায়, শুনে যে ভাই নাই, সন্ধ্যার পর থেকে আর পাওয়া যাচ্ছে না, মানে সে গেছে আর কি। সে খোঁজ খবর নেয়, দেখে তার বন্ধুদের কাছ থেকে, মানে ছোট ভাইয়ের বন্ধুদের থেকে, যে সে মুভি দেখতে গেছে। তো সে চুপচাপ বাসায় বলে যে কাউরে বলবা না যে আমি আসছি। সে চুপচাপ ঘরের মধ্যে বসে থাকে, যে ওই মানে সে আর তার ভাই তো আগে উপরেই থাকতো। তো রাতের বেলা ঠিক যথা নিয়মে রুম্মান এসে এরকম মই দিয়ে ওঠার পরে সে যখন ঢোকার পর দেখে যে তার ভাই। তো তার ভাই তো তাকে দেয়, ভালোই শাস্তি দেয়, উত্তম মধ্যম দেয়। উত্তম মধ্যম দেওয়ার পরে রুম্মান খুব অভিমান করে সে ঘর থেকে বের হয়ে যায় রাতের বেলা। ভাইয়ের সাথে প্রায় মানে ধাক্কাধাক্কির মতো হয়ে যায়, করে সে রাগের চোটে বের হয়ে যায়। বের হয়ে গেলে জাভেদের একটু রাগ থাকে, তখন সে বলে যা বাইরে যা, দেখ দুনিয়া কত কঠিন, দেখ কি করতে পারবি, কোন বন্ধুদের সাথে যেতে পারবি, আর কোন মুভি দেখে লাইফে কি হবে দেখ, বলে যা। তো বলে সে চুপচাপ থাকে। তো দেখা যায় রুম্মান বের হয়ে হেঁটে চলে যায়। তো জাভেদ চুপচাপ থাকে। তো তার বাবাকে সে যে আবার নেমে বলে যে ও কিন্তু রাগ করে বের হয়ে গেছে, দেখেও চলে আসবে, এত চিন্তা করে 2-1 ঘন্টা, আর যদি আজকে না আসে তাহলে কালকে তো সকালে আসবেই, আর অসুবিধা নেই, সকালে আমি আসলে আরো বুঝাই দিব যে ব্যাপার কি, এভাবে করলে তো চলবে না, বুঝাবো ওরে। তো বলে রাতের বেলা সে তার ঘরে চলে যায় এবং সে ঘুমায় যায় ওইভাবে। তো এরকম করে রাত পার হয়ে যায়, রাতে তো আর আসে না, রুম্মান আর ব্যাক করে নেই। তো সকালবেলা জাভেদ যে খবর নেয় তার বাবা মার কাছে যে আসছে নাকি, বলে না, নিচেও আসে নাই। তো সে আস্তে করে নাস্তা করে বের হয়, কিন্তু সে তার মনের মধ্যে খুব কচকচ করতেছে, ভাই গেল কই। তো গিয়ে সে খবর নেয় বিভিন্ন বন্ধু বান্ধবের কাছে যে ওকে দেখছো, ওকে কালকে রাত্রে একটু শাস্তি দিছি, এরকম কথা। তো তার এক বন্ধু বলে যে ও আসছিল আমার কাছে, ভাইয়া আসলে আমার সাথেই গেছিল মুভি দেখতে, আপনারা ঠিক করেন না, ওকে ভাইয়া মারছেন এই সেই। তো বলো তোমার শিখাইতে হবে না, তোমার বাবা মার সাথে কথা আছে। ও কোথায় গেছে বলো তো এখান থেকে চলে গেছে। বলে চলে গেছে মানে? এইখান থেকে আমাদের এইখানে থাকবে না, এখান থেকে 2 গ্রাম পরে চলে গেছে। আমাদের ছোটবেলার একটা বন্ধু ছিল এসএসসি সময়, ফয়সাল, ওদের ওখানে মশলার বিজনেস। তোর বাবা বিভিন্ন রকম মশলা বিজনেস করে, এবং সে নাকি পরবর্তী ওখান থেকে চলে যাবে দূরে। সে কি করবে সেটা জানি না, ফয়সালের সাথে কথা বলছিল আগেই, মশলার ব্যবসা করবে, কি করবে, এখানে থাকবে না। আর কালকে আপনি তাকে মারছেন, এতে আরো রাগ করছে। তো জাভেদ তো খুব রাগ করে, ওই ছেলেকে বলে দাঁড়া তোমার বাপ মার সাথে কথা বলতেছি। বলে বাসায় এসে খুব রাগে ফেটে পড়ে যে এরকম ব্যাপার। বাপরে বলে যে আপনার ছেলে এরকম করছে। আপনার ছেলে বলে যে চলে গেছে এখান থেকে গ্রামের কাছে ওইখানে, এবং তাদের যেই বন্ধুর ওখানে গেছে তার সে বুঝতে পারছে, জাভেদ চিনতে পারছে সেই বন্ধুদের পরিবারের সামওয়্যার মানে পার্শ্ববর্তী একটা দেশের সাথেও ব্যবসা বাণিজ্য ছিল আর কি, মশলা টসলা আসতো ওখান থেকে, জাফরান টাফরান আসতো আর কি। তো বুঝতে পারছে যে ভাই ওদিকে ইনভলভ হলে তো সে আর এই পড়াশোনায় একদম আর হবেই না, কিছুই হবে না। তো বাবারে বলে, তো বাপ প্রথম বলে যে এত তোমার ভাইয়ের মুরুদ নাই, সে ব্যাক করবে, তুমি দেখো না সন্ধ্যা হইতে হইতে টাকা পয়সা নাই, কিচ্ছু নাই কি। তো কিন্তু বাপেরও কিন্তু মন খচখচ করতেছে আর কি। যাই হোক, এরকম দুপুর পড়ে যায়, তারা খাওয়া দাওয়া করতে পারে না, একসময় সন্ধ্যা চলে আসে, রাত চলে আসে, কি একটা অবস্থা। আর এই সময় তো এমন না যে মোবাইল ফোন আছে সবার কাছে। তো বাসায় দেখা যায় সবার মন খারাপ হয়ে গেছে, মানে সবাই খুব মানে মন বিমর্ষ করে রাখছে। দেখা গেছে যে তার মা কাঁদতেছে, মানে রুম্মানের আম্মা কাঁদতেছে। তো একটা বিশাল অবস্থা, এবং তার বড় ছেলেকে বকাবকি করতেছে, তার মানে হাজবেন্ডকে বকাবকি করতেছে। তো জাভেদ ঠিক করে যে না, কালকে ভোরবেলায় আমি রওনা দিব ওই 2টা গ্রাম পরে যেখানে ফয়সালদের থাকার কথা। সেটা মোটামুটি ডিস্টেন্স, ওখানকার গ্রাম মানে একদম পাশাপাশি না, কিন্তু
বেশ অনেক দূরে, মানে ওখানে তাকে যেতে হবে, ওখানে বাসে করে যে ওখানে নেমে সেখান থেকে হেঁটে যেতে হবে, এবং বেশ মানে রুক্ষ পথ, মানে পথ এত সোজা না। তো যাই হোক, সে তাও ডিসাইড করে ফেলে। তো সকালবেলা সে রাতে মানে কোনো মতে থাকে, ওয়েট করতে থাকে ভাই আসবে নাকি, ভাই আসবে নাকি। এক সময় সে ঘুমায় যায়। তো ফজরের পরে সে বের হয়, বাসা থেকে বের হয়ে সে যে ওই যে বন্ধুর কাছে যে বলে যে তোমার সাথে কোনো যোগাযোগ হয়েছে, তো ওই বন্ধু ঘুম থেকে উঠে সে একদম মানে বিরক্ত, সে বলে না আমার সাথে যোগাযোগ হয় নাই, আর সে ওখানে গেছে এটা আমি শিওর। তো জাভেদ ওখান থেকে বের হয়ে যায়, বন্ধুর ওখান থেকে, মানে তার ছোট ভাইয়ের বন্ধুর বাসা থেকে বের হয়ে যে সে তার নিজের এক বন্ধুর সাথে কথা বলে ওই ছেলেটার ডিটেলস বের করার চেষ্টা করে। তা তার বন্ধু বলে যে আমি তোমাকে খবর নিতেছি, একটু বসো, একটু বেলা হোক তারপরে যাও। তো মোটামুটি সকালে নাস্তা করতে করতে সে ওই বন্ধু তাকে একটা ডিটেলস এনে দেয়, বলে যে তুমি যার খোঁজে যাচ্ছ ফয়সালদের এলাকা, ফয়সালরা কিন্তু তুমি যেটা জানছো ওর বন্ধুর থেকে ওখানে না, সে থাকে এখান থেকে অনেক দূরে, মোটামুটি বেশ দূরে এবং পাহাড়ি জায়গায়, এবং এরকম ঘটনা। আর ফয়সালের বাবা ব্যবসা করতে এরকম, আমি এখনো যা শুনছি এখনো তিনি মশলার ব্যবসা করেন, এবং তিনি ওই যে ইস্পাহানে যান, মানে ওখান থেকে মশলা আনেন, ওই যে জাফরান টাফরান এনে ওখান থেকে মানে অনেক রকম মশলার ব্যবসা করেন, এবং মশলা কিন্তু তারা এক্সপোর্টও করে, মশলা, চা আর অনেক কিছু আছে। তো তুমি তোমার ভাইকে ওখান থেকে পারলেও তো সরায় আনো তাড়াতাড়ি, ও যদি ওইসব জায়গায় ইনভলভ হয়ে যাও কিন্তু আর আসবে না, কেন ওখানে কাঁচা টাকা হাতে পাবে আর সে এইসব দিকে তাকাবেও না, আর ছেলেটা দেখতে শুনতেও ভালো। তো এগুলো বলে, তখন জাভেদ বলে আচ্ছা ঠিক আছে, যাক। ওখান থেকে সে রওনা দেয়, তারপরে সে আর কোনো মানে ডিটেলস আর কিছু চিন্তা না করে রওনা দেয়। তো রওনা দিয়ে সে যথারীতি তার বন্ধুর থেকে নেওয়া একটা কোঅর্ডিনেশন অনুযায়ী বাসে উঠে, এবং সেই বাস তাকে নিয়ে যায়, এবং দেখা যাচ্ছে কয়েকটা গ্রাম পার হয়ে এরকম পাহাড়ি জায়গা দিয়ে এক জায়গায় যে তাকে বাস নামায়। তো সে তো চিনে না কিছু, যাবে দুই জায়গায়, বলে যে এইটাই, বলে যে হ্যাঁ এইখানে। তো সে জিজ্ঞেস করে বাস আলাকে যে আমি অমুক জায়গায় যেতে যাই কিভাবে, বলে এইখানে আমরা শুনছি ওই জায়গা, ওই যে পাহাড়ের ওদিক দিয়ে যাইতে হয়, এখানে পায়ে চলা পথ আছে, ওদের কাছে মনে হয় ঘোড়ার গাড়ি আছে, তুমি ওখানে যে হালাপ করো, এর থেকে বেশি কিছু জানি না। তো বাস তাকে ছেড়ে চলে যায়। তো যখন ওখানে জাভেদকে নামাইছে তখন দুপুর পার হয়ে গেছে। তো জাভেদ তখন ওখান থেকে হাঁটা শুরু করে, হাঁটতে হাঁটতে দেখে যে একদম মানে পায়ে চলা পথ, তখন পর্যন্ত তার চোখে কখনো ওই যে ঘোড়ার গাড়ি, টাঙ্গা গাড়ি এগুলো পড়ে নাই। তো হাঁটতে হাঁটতে সে অবাক হয়ে যায়, মানে এত দূর চলে আসছি, কোনো টাঙ্গা গাড়ি নাই, কিচ্ছু নাই। তো সে অনেকক্ষণ যাওয়ার পর ওইখানকার কিছু গ্রামের মানুষ পায়, তারা হেঁটে আসতেছে, তখন অলরেডি বেলা পড়ে যাচ্ছে। তো জাভেদ তাদেরকে বলে যে আমি অমুক জায়গায় যেতে চাই, এরকম। তো লোকগুলো মনে তার দিকে উদ্ভট ভাবে তাকায়, অমুক জায়গায় যেতে চাও মানে, বলে যে এরকম আমার ভাইয়ের বন্ধুর বাসা। তো তারা একজন মুখ চাওয়াচাই করে, ভাইয়ের বন্ধুর বাসা ওদিকে কিভাবে হয়, বলে তুমি তো এই থেকে ভুল রাস্তা দিয়ে আসতেছো, তুমি যদি অমুক জায়গায় যেতে চাও, এটার নামে একটা গ্রাম আছে, গ্রাম, সেই গ্রামটা হলো এদিকে না, এদিক থেকে তুমি যে হেঁটে আসছো ঠিক আবার পিছায় যেতে হবে তোমার, এরকম ভাবে। আর এখন যে জায়গার নাম তুমি বলতেছো একই নাম, কিন্তু এটা হলো একটা পাহাড়ি এলাকা, এটা গাঁও না, এই এলাকাটার নামই এটা। তো জাভেদ তখন বলে যে তাহলে এখন আমি কি করব, কয় জানি না। তো বলতেছে এখানে কোনো রেস্ট হাউস বা কিছু নাই, বলে আছে ওই জায়গায় সামনে যাও, যে দেখো তুমি এখানে কোনো পাও নাকি, এখানে এই কিছু ঘর বাড়ি আছে পাহাড়ি মানুষের, আর ওই জায়গায় একটা রেস্ট হাউস মনে আছে, কথা বলে দেখতে পারো। তো জাভেদ বলে আচ্ছা ঠিক আছে। আর বলছে আমি যদি ওই গাঁয়ে যাইতে চাই দিক দিয়ে যেতে, বলে এটা অনেক দূরের পথ, এই যে এখান থেকে পায়ে হেঁটে তোমার যাইতে হবে পুরা মানে এই পথ দিয়ে। বলে যে রাতের বেলা যেতে পারবো, পারবা তুমি, লোকটা বলতে পারবা তুমি, রাত হয়ে যদি হেঁটে পৌঁছাইতে পারো। বলে কতক্ষণ লাগতে পারে, বলে লাগতে পারে মানে প্রায় 4-5 ঘন্টা তোমার লাগবে, বাট দ্য থিং ইজ ওইখানে মানুষ যায় না। বলে কেন, বলে জায়গা ভালো না, এটার মধ্যে আছে, উল্টাপাল্টা জিনিস আছে। ওই পাহাড়ের ফাঁকে যে রাস্তা আছে ওটাতে সন্ধ্যার পর গেলে মানুষকে জিনে উড়াই নিয়ে যায়। এখানে কয়দিন আগে একটা ছেলেকে উড়াই নিয়ে গেছে, 2 দিন আগে, মানে গায়েব হয়ে গেছে ওখান থেকে উড়াই নিয়ে, মানুষ দেখছে নিয়ে গেছে যে। তো জাভেদ শুনে একটু হাসে, মানে ফিক করে হেসে ফেরে বলে যে আসলেই মানুষ দেখছে, বলে যে হ্যাঁ দেখছে, তুমি কি এটা মজাক করতেছো আমাদের সাথে, এটা আমরা তোমার সাথে মজাক করতেছি না। তো জাভেদ আসলে জিনিসটা এতটাই সিরিয়াসলি নেয় না, কারণ সেই জিনিসগুলো খুব একটা মানে সে লাইফে যেহেতু সামনাসামনি কিছু দেখে নাই, তো সুতরাং সেই জিনিসটাকে নিয়ে সে এত সিরিয়াসও না। তো সে বলে আচ্ছা তাহলে এখন আমি কি করতে পারি, বলে তোমার আমাদের অ্যাডভাইস শুনো, সামনে যাও, যেখানে পাহাড়ি একটা বাসা আছে ওদের সাথে কথা বলো কারোর সাথে, অথবা একটা রেস্ট হাউস আছে, ওরা যদি তোমার মানে থাকার ব্যবস্থা থাকে থাকো, তুমি দিনের বেলা যাও, দিনের বেলা এই পাহাড়ি রাস্তা দিয়ে গেলেও মনে হয় তোমার থেকে একটু নিরাপদ হবে, সন্ধ্যার সময় যেও না, নাহলে পিছনে ফিরে তুমি ওদিক দিয়ে চলে যাও আবার, মানে আজকে এখানে থেকে যাও, পিছনে ফিরে কালকে ওদিক দিয়ে যেও, ওই রাস্তা দিয়ে ঘুরে একদম সোজাসুজি যাবা, এবং তুমি টাঙ্গা গাড়ি পাবা ঠিকই,
তোমাকে নিয়ে যাবে, অথবা তুমি রাস্তার মধ্যে দাঁড়ায় থাকলে অনেক সময় দেখা যায় গাড়ি টাড়ি আসে, হাত দেখায় থামাইলে তোমার নিয়ে যাবে। তো জাভেদ বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই যাও। তো এই বলে তাদেরকে জাভেদ বিদায় দেয়। তখন কিন্তু অলরেডি কথাটা বলে অলরেডি বেলা অনেকটা গড়াই গেছে। তো জাভেদ একটু ডিলেমার মধ্যে থাকে, তারপরে সে চিন্তা করে না আমি সামনে এগিয়ে যাই এবং আমি ওই রাস্তা দিয়ে যাবো, কিচ্ছু হবে না, আমার 4-5 ঘন্টা আমি ইজিলি হাঁটতে পারবো, এবং আমি যদি একটু মানুষের কারো কাছ থেকে একটু ডিরেকশনটা পেয়ে যাই, মানে মোটামুটি আমার জন্য সহজ হয়ে যাবে এবং আমি পারবো, এটা কোনো ব্যাপার না। এই চিন্তা করতে করতে সে সোজা হাঁটা দেয়। হাঁটতে হাঁটতে দেখা গেছে যে এরকম বিকাল গড়া যেতেছে, পাহাড়ে এরকম সূর্য ডুবতেছে, পাহাড়টা তার সুন্দরই লাগতেছে, বাট ব্যাপক নির্জন, মানুষজন নাই বললেই চলে। তো হঠাৎ করে দেখে যে আরেকটা গ্রুপ মানুষ হেঁটে যাচ্ছে ওখান থেকে কয়েকজন। তো তাদেরকে জিজ্ঞেস করে যে আমি অমুক জায়গায় যাবো, অমুক গাঁও, বলে যে এলাকা না, ওইরাও শুনে ফার্স্টে বলে যে এই এলাকা, বলে যে না না গাঁও, অমুক গাঁও, বলে ও আচ্ছা, বলে এই দিক থেকে যায় না তো। তো সে বলে যে এই রাস্তা দিয়ে এটাকে যাওয়া যায় এখান থেকে। এই রাস্তা দিয়ে এখন যাবা, মানে তাকে দেখে অবাক হয় তারা, বলে এই রাস্তা দিয়ে এখন যাবা, তুমি দেখছো বেলা কিরকম, বলে হ্যাঁ, বলে এইখানে মানুষজনকে খারাপ জায়গা, এখানে অনেক উল্টাপাল্টা জিনিস আছে, তো বলে তোমরা কিন্তু নিয়ে যাবে, সোজা করে দিবে, এখান থেকে যাও না। তো সে বলে আচ্ছা আমি থাকতে পারি কোথায়, বলে ওই যে ওখানে যাও, ওই যে গ্রামের মানুষজন আছে, কারোর সাথে কথা বলো, ওই যে ঘরগুলো ওইদিকে যাও, যে কথা বলো, ওরা যদি তোমার দেয় থাকতে তাহলে ভালো, ওই রেস্ট হাউস আছে, ওরা পাবাই, তুমি যাও, ওদিক যাও। তো জাভেদ ওদের জন্য, মানে তারা কিন্তু বারবার তাকে ইনসিস্ট করতে থাকে ওদিকে যাও। তো সে চিন্তা করে যে আমি এদের কথা শুনবো না, সে চিন্তা করে আমি হাঁটা দিব, এইসব নিয়ে আমি সিরিয়াস না। সে সোজা হেঁটে, মানে ওই লোকদের দেখে চলে যাচ্ছে পিছন দিকে, সে হেঁটে হাঁটতে থাকে। তো সে বুঝতে পারে যে হ্যাঁ এদিকে রাস্তা আছে ওই গ্রামে যাওয়ার জন্য। তো সে হেঁটে আস্তে করে ওই রাস্তা দিয়ে ঢুকে। এদিকে কিন্তু সূর্য প্রায় মানে একদম ডুবে গেছে, তখন আলো অল্প একটু পাহাড়ের মাথায় আছে, সেই আলোটা এসে চটটুক পড়তেছে এবং অন্ধকার অন্ধকার লাগতেছে জায়গায়। এবং সে বুঝতে পারলো যে ওই গ্রামে যাওয়ার জন্য এইখানে সে কোনোই টাঙ্গা গাড়ি বা কিচ্ছুই পাবে না। নর্মাল গাড়ি আসা তো প্রশ্নই আসে না, কারণ কেউ এদিকে চলাফেরা করেন এবং রাস্তা অনেক রুক্ষ, এর মধ্যে যে কিছু চলবে না। রাস্তাটা লিটারেলি 2 পাহাড়ের মধ্যে কেটে গেছে, এরকম জাস্ট মানে নর্মালি চলতে পারবে, গাড়ি টাড়ি চাইলে চলতে পারবে বা ঘোড়ার গাড়ি চাইলেও চলতে পারবে, কিন্তু এখন কিছুই চলতেছে না। তো জাভেদ হেঁটে হেঁটে যাচ্ছে এবং চিন্তা করতেছে যে আমার মোটামুটি তার মানে এত ক্ষুধাও লাগে নাই, শরীরেও মোটামুটি জোর আছে, আমি হেঁটে চলে গেলেই হবে। তো হাঁটতে হাঁটতে সে যখন আরো সামনে এগিয়ে যেতে থাকে, তখন কিন্তু সূর্য প্রায় ডুবে গেছে, অন্ধকার হয়ে আসছে। তখন তার একটু ভয় লাগা শুরু করে, কারণ জায়গাটা হচ্ছে মনে হচ্ছে যে 2 পাশে এরকম টিলার মতো পাহাড়, বেশ উঁচা না বা টিলার মতো পাহাড়, এই ওগুলার উপরে গাছগাছালি, বেশ কিছু গাছগাছালি, এবং মাঝখান দিয়ে মনে কেটে রাস্তাটা বানাইছে, 2 পাশে মানে পাহাড়ের দেয়াল, এবং এর মধ্যে দিয়ে গেছে কিছু কিছু জায়গায় পাথরের, মানে লালচে টাইপের পাথর, আবার কিছু জায়গায় একটু মাটির মতো আছে, শক্ত মাটির মতো, আর এর মধ্যে দিয়ে গেছে এরকম। তো সে হেঁটে যাচ্ছে, তার পায়ের যে শব্দ সেটাও মনে হচ্ছে প্রতিধ্বনিত হইতেছে 2 পাশে, আর তার কাছে কেন জানি মনে হইতেছে বিভিন্ন ফিসফিসানি শুনতেছে, মানে ফিসফিস শব্দ কানে আসতেছে, এবং অন্ধকার হয়ে গেছে। কিন্তু তখন শুধু আকাশে দেখা যাচ্ছে, উপরে যে আলো, আকাশের আলোটা আছে, নিচে অন্ধকার। এদিকে আবার জাভেদ একটু টেনশনও আছে, তো সে একটা ফ্ল্যাশ লাইট আনছে, তার পকেটে আছে ফ্ল্যাশ লাইট আছে, যেহেতু তার গ্রামের রাস্তায় চলতে হবে সে জানে, ফ্ল্যাশ লাইট নিয়ে আসছে, এটা এখনো জ্বালতেছে না। কিন্তু ফিসফিসানিটা শুনে তার বুকের মধ্যে একটু কাঁপন ধরতেছে, আর এই যে শুনে আসছে মানুষের কাছে। তো তখন সে ধারণা করতেছে এটা হইতে পারে যে বাতাস চলতেছে, যে মাঝে মাঝে বাতাসগুলা এই পাহাড়ি রাস্তা দিয়ে, যে এই 2 পাশে তো দেয়াল, বাড়ি খেয়ে খেয়ে হয়তো ফিসফিসানি শব্দ আসতেছে। এই চিন্তা করতে করতে সে যাচ্ছে। তো এক পর্যায়ে সে একটু ভয় পেয়ে গেল, কারণ আকাশ যখন মানে অন্ধকার হয়ে গেল, আকাশের যে ওই যে হালকা লালচে আলোটা মিলাই গেল, তারা ফুটছে আকাশে, এবং সামনের ওই আকাশের আলো, চাঁদের আলো হালকা পড়ে দেখা যাচ্ছে, গাছগাছালির পাতাগুলো হালকা হালকা নড়তেছে। তখন তার একটু ভয় লাগা শুরু করলো যে অনেক কিছু তো থাকতে পারে, রাতের বেলা এগুলোর মধ্যে উল্ফ থাকতে পারে, থাকতে পারে, আমি আসাটা উচিত হয় না গ্রামের এরকম রাস্তা, এবং এটা পাহাড়ি গ্রাম, মানে এই জায়গাটাতে এরকম আসাটা ঠিক হয় না আমার, আমি কিভাবে বুঝবো, আমি তো মানুষের মুখে লোকেশন শুনে যাচ্ছি, আমি তো এমনও না যে আমি এখানে গেছি আগে কখনো, নিতান্তই বোকামি হয়েছে, আমার উচিত ছিল রেস্ট হাউসে যে কথা বলে থাকা। এগুলো ভাবতে ভাবতে সে যাচ্ছে, এবং সে আন্দাজে চিন্তা করতেছে কতটুকু হাঁটছে। এর মধ্যে সামনের দিকটা দেখলো বেশ অন্ধকার, তো সে লাইট মারলো, লাইট মেরে ফ্ল্যাশ লাইট মারলো, মেরে দেখলো যে রাস্তাটা উপর দিকে এলিভেট হচ্ছে। তো এইটা উঠতে তার কষ্ট হচ্ছে, বেশ কষ্ট করে উপরের দিকে উঠতে 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 তার মানে বেশ কষ্ট হলো। দেখলো যে এইবার এই পাহাড় 2 পাশে পাহাড়ের মাঝখান থেকে রাস্তাটা বের হয়ে উপরের দিকে উঠছে, এবং 2 পাশে হালকা গাছপালা আছে, বেশ উঁচা না, মোটামুটি একটা হাইটালা গাছপালা, এবং এর মধ্যে দিয়ে গেছে রাস্তাটা, সামনে রাস্তা যাওয়া যায়।
তো সে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে এক জায়গায় এসে দাঁড়াইলো, মোটামুটি এই জায়গাটা পাহাড়ের একটা জায়গা, উঁচু জায়গা। এরপর আবার নেমে গেছে ঢালু। যেখান থেকে দেখতেছে সামনে দূরে আরো পাহাড় এবং গাছ আছে পাহাড়ের মধ্যে, এবং মানে কেমন জানি কুয়াশা কুয়াশা করে রাখছে জায়গাটা দেখেই অন্যরকম লাগতেছে। তো এরকম তাকাইতে তাকাইতে হঠাৎ করে সে তাকায় দেখে একটা পাহাড়ের উপরে একটা টং দোকানের মতো ছোট্ট দোকান, যেমন মানুষের টং দোকান থাকে আমাদের দেশের, টং দোকানের মতো। তো টং দোকান দেখে যাবে চিন্তা করে দোকানটার অবস্থা কি, মনে হচ্ছে দোকানের মধ্যে সে হালকা আলো দেখতেছে। তো সে আস্তে 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 হেঁটে রওনা দেয় ওদিকে, মানে একটা পাহাড়ের উপর ওদিকে রওনা দেয় একদম দেখে। তো হেঁটে হেঁটে যাচ্ছে, নিচে নেমে যাচ্ছে, নিচে নামতে নামতে উপর উঠতেছে, উঠতে উঠতে তার মানে একদম দম বেরোয় যাচ্ছে। এখন বুঝতেছে অনেক কষ্ট হচ্ছে। তখন কাছে যে দোকানটার কাছাকাছি এসে তো একদম হাঁপায় গেছে। তো এসে দেখতেছে দোকানের মধ্যে খুবই মানে অল্প একটা আলো জ্বলতেছে, খুবই অল্প একটা আলো, মানে একদম টিম টিম করে একটা আলো জ্বলতেছে, এবং সেটাও এমন একটা প্রদীপ দিয়ে জ্বলতেছে, কাঠের একটা চিমনির মতো দেওয়া, কাঠের মতো একটা চিমনি, অথবা অন্য কিছু দিয়ে বানানো হতে পারে, মানে খুব সুন্দর নকশা করা এরকম। সেটার ফাঁক দিয়ে হালকা আলো বেরোচ্ছে, হালকা আলোটা এরকম না, এবং খুব সুন্দর একটা আতরের মতো ঘ্রাণ চারিদিকে ছড়াচ্ছে, মানে একদম মানে ছড়ায় যাচ্ছে চারিদিকে ঘ্রাণটা। এরকম সুন্দর আতরের ঘ্রাণ সে পায় নাই। তাকায় দেখে তার পাশে একজন বৃদ্ধ মানুষ বসা, বয়স্ক মানুষ বসা, এবং সে বুঝতে পারছে এই অল্প আলোতেই লোকটার চেহারা বেশ সুশ্রী, এরকম মানে চোয়াল দুটা ভাঙা এবং সাদা দাড়ি, শুভ্র দাড়ি, মাথার মধ্যে একটা টুপি পরা, এবং সে তাকায় আছে বাইরের দিকে, অন্য পাহাড়ের দিকে। তো ওই কাছে যে জাবেদ তাকে সালাম দেওয়ার পর দেখলো যে লোকটা মুখ ফিরে তার দিকে তাকায়। তারপর তাকে সালামের উত্তর দেয়। সালামের উত্তর দিয়ে তার দিকে মানে এমনি তাকায় আছে, আর কিছু বলতেছে না। তো জাবেদ তখন বলে যে, মানে তাকে চাচা বলেই সম্বোধন করে, বলে যে চাচা আমি এখানে আসছি, আমি যাচ্ছি অমুক গ্রামে, গ্রামের কথা বলে যে ওখানে আমার ভাই গেছে, তো আমি এখন ওকে খুঁজতে যাইতেছি ওইখানে। হ্যাঁ, আমি একটু বসতে পারি আপনার এখানে? তো লোকটা তাকে এরকম হাত দিয়ে ইশারা দেয় বসার জন্য। তো সে দেখে যে লোকটার পাশে, মানে লোকটা যে বসে আছে তার পাশে খুব সুন্দর একটা এরকম চায়ের পাত্র, এবং সেটাতে ধোঁয়া উঠতেছে, কিন্তু সে কোনো আগুন দেখতেছে না। এই চায়ের পাত্রটা গরম করা হয়েছে কিভাবে, বা এটা কোনো ফ্লাস্ক না, থার্মো ফ্লাস্ক না, ওইটার নল আছে, ওইটা যে ধোঁয়া উঠতেছে সে দেখতেছে। তো খুব মানে তার ইচ্ছা হয় যে বলতে যে একটু চা খাবে বা কিছু, বা কেনা যাবে কিনা, কিন্তু সাহস করে বলতে পারছে না। লোকটার খুব গম্ভীর পার্সোনালিটি। তো সে বলে যে চাচা আমার ভাই, যেটা বলতেছিলাম যে আমার ভাই এরকম বাসার থেকে রাগ করে চলে গেছে, তাকে খুঁজতে আমি অমুক গ্রামে যাচ্ছি, অমুক গাঁয়ের রাস্তা তো এইটা, হ্যাঁ, কিন্তু এখন তো রাত হয়ে গেছে, আমি খুব টায়ার্ড, আমি কিছুক্ষণ বসতে পারি, বসে আবার হাঁটা দিব। তো তখন লোকটা তাকে বলে যে ভাইকে কিভাবে শাসন করতে হয়। তো সে থতমত খেয়ে যায়, মানে জাবেদ থতমত খেয়ে যায়, বলে তুমি তো তোমার ভাইয়ের গায়ে হাত তুললা, তো তোমার তো বোঝা উচিত ছিল যে সে মানে তার জওয়ান খুন, রক্ত গরম, মাথা গরম, অভিমানী, আর তুমি তাকে মানে শাসন করছো, শাসনের ছাড় তুমি বকা দিছো, মার দিছো, সে তো আসলে এটাকে নিতে পারে নাই। তো তখন জাবেদের আসলে মানে মাথাটা একটু অন্যরকম হয়েছে। সে বলে যে আপনি এগুলা কিভাবে জানলেন? আপনার সাথে কি আমার ভাইয়ের দেখা হয়েছিল? আমার ভাই কি এখানে আছে কোথাও? তখন সেই বৃদ্ধ হালকা হাসা শুরু করে, এবং হাসাটা এমন ভাবে হাসে, মানে প্রায় নিঃশব্দ হাসে, কিন্তু একটা খক 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 একটা শব্দ আছে, এবং এই শব্দটা শুনে জাবেদ একটু ভয় পেয়ে যায়। সে তাকায় দেখে বৃদ্ধের চোখ দুটো এরকম জ্বলতেছে, মানে অনেকটা আলোর মতো জ্বলতেছে, এবং তাকে বলে যে তোমার ভাই আমাদের কাছে নাই, অনেক দূরে এখান থেকে, কিন্তু তাকে এনে দেওয়া যাবে, কারণ তুমি তোমার ভাইয়ের জন্য অনেক কষ্ট করছো। তো মনে রাখবা যে ভাইয়ের সাথে এরকম ভাবে আর ব্যবহার করবা না। তুমি কিন্তু তোমার ভাইকে তোমার যে লিমিটের বাইরে শাসন করছো, এটা ঠিক করো নাই। তোমার ভাই একটা বড় বিপদে পড়ছিল, তাকে আমার নাতি রক্ষা করছে, এবং আমার নাতনি রক্ষা করে তাকে নিয়ে গেছে এখান থেকে। তো আমি ওয়েট করতেছিলাম যে তার খোঁজে কেউ আসবে, তার খোঁজে আসলে তাকে পৌঁছে দিব। তো যাক, তুমি আসছো ভালো হয়েছে, তুমি আমার এখান থেকে চা খাও বলে বৃদ্ধ তাকে একটা কাপের মধ্যে ওই যে তার ওখানে যে চার ছিল কেটলি, সেখান থেকে সে চা ঢেলে দেয়। সে চায়ের সুবাস একেবারে অন্যরকম, যেটা জাবেদ কখনো মানে কখনো এর আগে এরকম ঘ্রাণ পায় নাই। জাবেদ অবাক হয়ে যায়, এবং চাটা সে মুখে দিয়ে দেখে মানে একেবারে র চা, কিন্তু মিষ্টি, র চা মিষ্টি, এত সুন্দর টেস্টফুল এবং এত সুন্দর ঘ্রাণ জাবেদ কখনো পায় নাই।
তো লোকটা বলে যে তুমি এখানে থাকো, আমি আসতেছি বলে সে উঠে দাঁড়ায়। ওখান থেকে উঠে দাঁড়ায়, সে আস্তে করে পাশ থেকে সেই যে ছোট্ট দোকানটার মতো জায়গাটা, ছাউনিটার পেছনে চলে যায়। তো পেছনে যাওয়ার পরেই জাভেদ একটা শব্দ শুনতে পায়, কেমন ফপ ফপ ফপ, মানে ডানা ঝাপটালে যেরকম শব্দ হয় সেরকম। জাভেদ মনে হয় যেটা বাতাসও পায়, একটা দমকা বাতাসের মতো। তো সে মাথা বের করে পেছনে তাকায়, দেখে যে কিছু দেখা যায় না, মানে কিছু নেই আশেপাশে। তো সে খুব অবাক হয়ে যায় এবং সেই ঘরের মধ্যে বসে আছে, সেই কেটলিটা আছে, তার হাতে চায়ের কাপ আছে, সে ঘ্রাণ পাচ্ছে। তো সে চাটা চুমুক দিতে দিতে ডানে বামে তাকায় এবং আস্তে করে বের হয়ে দোকানের পেছনে যায়। তাকে কিচ্ছু নাই, একদম নীরব রাত্রি সেখানে। এবং দোকানের উপর থেকে সে তাকায়, দেখতেছে দূরে, মানে উপরে আকাশের আলোতে যতটুকু উপত্যকা দেখা যাচ্ছে, বেশ অনেকটা জায়গা ছাওয়া, মানে পুরাপুরি সবুজটা কালচে সবুজ হয়ে গেছে, এরকম একটা ছাওয়া জায়গা। তো জাভেদ প্রচন্ড ভয় পেতে থাকে যে সে কার এখানে এসে বসছে। তো সে চায় আরো চুমুক দেয়, 2-3টা চুমুক দেয় এবং চাটা শেষ হওয়ার আগেই সে বাতাসের বিশাল শব্দ পায়, তপ তপ তপ, মানে মনে হয় যে জোরে জোরে বিশাল কোনো কিছু ডানা ঝাপটাচ্ছে এরকম শব্দ। সে ভয় পেয়ে যায়। এর মাঝে সে হঠাৎ করে দেখে যে ডানা ঝাপটানোর শব্দ বন্ধ। একটু পরে সে তার ভাইকে দেখতে পায়, এসে উকি দিচ্ছে ওখান থেকে, মানে ওই ফাঁকা জায়গাটা দিয়ে, এই পাশে খোলা জায়গাটা দিয়ে তার ভাই উকি দিচ্ছে। এবং তার ভাই কিছুক্ষণের মধ্যে বোঝার চেষ্টা করে এটাকে, তার ভাই চিনে ফেলে তাকে বলে আরে ভাইয়া বলে। সে ওই পাশ থেকে ঘুরে দৌড় দিয়ে আসে, তার কাছে এসে জড়ায় ধরে। জাভেদও জড়ায় ধরে তার ভাইকে, বলে যে আরে তুমি কাহা খো গে, তুমি কোথায় হারায় গেছো। তো বলে যে মানে দুজনের মধ্যে কথাবার্তা হইতে থাকে 2-1টা। তো বলে যে আমি তো ভয় পেয়েছি তোমার নিয়ে, তুমি কোথায় গেছিলে এসে। তো বলে যে এখানে কিভাবে আসলা, এখানে কিভাবে আসলা, তুমি কোত্থেকে আসলা, আমাকে এই একজন চাচা বললো এরকম। তো তার ভাই ওদিকে তাকায় দেখে যে কেউ নাই পিছনে। জাভেদও তাকায়, কেউ নাই। এবং খুব আশ্চর্যজনক ভাবে ওই যে কেটলি দেখছে, একটা মানে একটা ছোট প্রদীপ ছিল, সেটাও নাই। তার সে যে কাপটাতে চা খেলে সেটাও নাই, এবং পুরো জায়গাটা ফাঁকা, এখানে কেউ নাই। কিন্তু ওই একটা সুঘ্রাণ রয়ে গেছে এখানে। তো ভাই বলে এটা অনেক লম্বা ঘটনা, এটা এখন এখানে বলতে পারবো না ভাই, আমরা এখানে থেকে যাই, রাতের বেলা এখানেই থাকতে হবে, এটাই একমাত্র নিরাপদ জায়গাটা ভালো না, ওই আশেপাশের জায়গায় কোথাও যাওয়া যাবে না, এখানেই থাকি, তুমি বসো, কিচ্ছু নাই। তো তাকায় জাভেদ খুব অবাক হয়, বলে তুমি কোথায় গেছিলে, বলছে এখন বলা যাবে না, এখানে বসে থাকো। তো একটা ছোট 2টা বেঞ্চের মতো জায়গা ওইখানে। তো ওখানে বসলো, তাকায় দেখলো যে বৃদ্ধ যেখানে বসেছিল সেই জায়গাটা একটু চওড়া জায়গা, ওখানে কিন্তু সুন্দর একটা ঘ্রাণ ওখানে রয়ে গেছে। এবং এই রাতের যে আকাশের আলোতেই যতটুকু আলোকিত হয়ে আছে। তো তার ভাই জাভেদকে বলতেছে, ভাইয়া তুমি ঘুমাও, তুমি অনেক টায়ার্ড, আমি আছি, তুমি কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আর তুমি যদি মানে ঘুম থেকে উঠেও যদি উল্টাপাল্টা কিছু দেখো, মানে ভয় পেও না, হ্যাঁ, এখানে একটু অন্যরকম ব্যাপার স্যাপার, তুমি চিন্তা করো না, আমি আছি এখানে, আমি তো আসছি, চিন্তা করো না। তো জাভেদও আসলে একটু মানে টেনসড হয়ে যায়, সে কোথায় আসলো কি দেখলো চিন্তা করে, সে চুপচাপ মানে টুলে ভর দিয়ে, একসময় সে আসলে খুবই টায়ার্ড হয়ে যায়, সে কোনো মতে পাটা গুটায় ওই যেখানে যে বেঞ্চের মতো ছিল ওখানে ঘুমায় পড়ে। আর সে দেখে তখন তার ভাই বসে আছে ওখানে, রুম্মান বসে আছে। তার কাছে মনে হয় যে ওই পাশ থেকে আকাশের আলো এসে পড়ছে রুম্মানের উপর। তার কাছে মনে হয় রুম্মানকে আরো বেশি সুপুরুষ লাগতেছে আজকে ওখানে বসে, তার ছোট ভাইকে, আর অনেক ম্যাচিওর মনে হচ্ছে। তো সে অবাক হয় যে ভাইকে আমি 2 দিন আগে এরকম শাসন করলাম, এখন দেখতেছে ওকে অনেক ম্যাচিওর মনে হইতেছে। যাই হোক, এক সময় সে চোখে তার ঘুম জড়া আসে, যে ঘুমায় যায়। তো কতক্ষণ মানে ঘুমায় ছিল বলতে পারবে না জাভেদের হঠাৎ ঘুম ভাঙে, মনে হয় কথায়, নারী কণ্ঠের কথায়। তো সে মানে শুনতে পাচ্ছিল কেউ কথা বলতেছে নারী কণ্ঠে তার আশেপাশে। তো সে আস্তে চোখ পিটপিট করে মেলে দেখে যে সে বুঝতে পারে যে সে শক্ত কোনো বেঞ্চের উপর শুয়ে আছে, সেটা বুঝতে পারে। আর তার মনে পড়ে যে সে কোথায় আসছিল, তার ভাইকে নিতে, তার মনে পড়ে। তখনই তার মনে পড়ে আরে রুম্মান কোথায়। সে তাকায় দেখে যে ওই ঘরটার বাইরে যে ফাঁকা জায়গাটায়, সেখানে রুম্মান দাঁড়ায় আছে একটা জায়গায়, এবং তার সামনে একটা নারী। সেই নারী চেহারা দেখা যাচ্ছে না, সাদা রঙের একটা গাউনে পুরা তার শরীর ঢাকা, একদম শুভ্র কালারের, এবং তার ভাইয়ের মতোই লম্বা, উঁচা। রুম্মান মোটামুটি বেশ লম্বা ছিল, তো তার ভাইয়ের মতোই লম্বা, তার সাথে দাঁড়ায় কথা বলতেছে হাত ধরে। জাভেদ অবাক হয়ে যায়, এটা কে এরকম, এবং মানে সেই অসাধারণ যে একটা সুঘ্রাণ সে পাইছিল বৃদ্ধের কাছ থেকে, সেরকম সুঘ্রাণ আসতেছে চারিদিকে। তো জাভেদ তখন চিন্তা করে যে আসলেই অনেক কিছুর কথা তো মানুষ বলে, আমি তো বিশ্বাস করি না, হইতে পারে এরকম কিছু যেটা আসলে মানে
আমার এখন সামনে করার লাভ নাই। আমি যদি এখানে শব্দ করি বা কিছু করি হয়তো অনেক কিছু ঘটতে পারে, অনেক কিছু বুঝতে পারে। আমি চুপচাপ শুয়েই থাকি। জাভেদ চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে থাকে এবং সে ওই ঘ্রাণটা পেতে থাকে অনেকক্ষণ। তো একটা সময় দেখে আস্তে করে মনে হয় তার ঘুম চলে আসে, সে আর তার খেয়াল নাই। এরপরে তার ঘুম ভাঙে, তার ভাই তাকে উঠাইতেছে রুম্মান সকালবেলা ধাক্কা দিয়ে, যে ভাই উঠো উঠো, ঘুম থেকে উঠে যাও। তো উঠে ওঠার পরে সে তাকায় দেখে যে তার ভাই তারা ওই ছোট্ট একটা দোকানের মধ্যে, দোকান মানে একটা ছোট্ট চাতালের মতো জায়গায়, এখানে সম্ভবত মানুষ রেস্ট নেয় বা নাস্তা টাস্তা করে, পাহাড়ের মানুষজন কেউ এটা বানাইছিল কেউ হয়তো, যে জায়গাটা দেখে সমান কিন্তু অসম্ভব পরিষ্কার, নোংরা নাই। এবং সেই ঘরটার পাশে বেশ খানিকটা ফাঁকা জায়গা, এর পাশে একটা গাছ আছে, গাছের পাতা টাতা মরে গেছে একদম, মানে বাঁকানো একটা গাছ। তো তার ভাই বলে কি চলো আমাদের যেতে হবে, আমরা ওখানে যাই। রাস্তায় যেয়ে ওখানে রেস্ট হাউস যদি পাই, ওখানে রেস্ট হাউস গেলে আমরা ফ্রেশ হব। তো জাভেদ রুম্মানের সাথে রওনা দেয়। সে জিজ্ঞেস করে রুম্মানকে যে পুরা ব্যাপারটা কি আমাকে খুলে বলো। রুম্মান বলে এখন না, আগে বাড়ি যাই তারপরে। যাই হোক, তাকে আর কিছু বলে না। তো রুম্মান নর্মাল আলাপ করে, বাবা কেমন আছে। তো তখন জাভেদ জিজ্ঞেস করে তুমি আমার উপর রাগ করছিলে, রাগ করে কেন এইভাবে আসছো, এটা কি ঠিক করছো? তো রুম্মান হাসিতে বলে যে তুমি না এই চাচাকে বলছো যে আমাকে এইভাবে শাসন করবা না, আর এটা তো ঠিক না, তুমি এই কথার তুলনা আমার সাথে। এখন এগুলো নিয়ে আলাপ না করি, চলো আমরা দুই ভাই ওখানে যাই, যে রেস্ট হাউসে চেষ্টা করি একটু ফ্রেশ হইতে, তারপর আমরা বাড়িতে যাব, বাড়িতে যেয়ে কথা বলবো। তো যাই হোক, তারা ওখান থেকে ফ্রেশ হয়ে বাসায় চলে আসে এক সময়। তো বাসায় আসার পর একটা জিনিস দেখতেছিল পুরো পথটাই জাভেদ, যে তার ভাই মনে হচ্ছে অনেক ম্যাচিউর হয়ে গেছে এর মধ্যে, মানে ডিফারেন্ট। সে তার ভাইকে ডিফারেন্ট ভাবে দেখতেছে, রুম্মানকে। তো তারা বাড়ি আসার পর তার বাবা মার কান্নাকাটি থামে এবং তারা নর্মাল হয় সেই। তো যাই হোক, জীবন আবার স্বাভাবিক হতে থাকে। রুম্মান নাকি অনেক দায়িত্ববান হয়ে যায়, খুবই দায়িত্ববান হয়ে যায়। সে পরীক্ষা দেয় এবং খুব ভালোভাবে পাশ করে। কিন্তু আশ্চর্যজনক ভাবে পরে শোনে আর কি, জাভেদ শুনে রুম্মানের কাছে, যে আসলে রুম্মান ওদিক দিয়ে আসছিল, রাগ করে এদিক দিয়ে আসছিল এবং এই রাস্তা দিয়ে সে যাওয়ার চিন্তা করে। যেহেতু এই যে ভাইদের একটা মিল আছে, তো সেরকম একটা মিল রুম্মানের মধ্যেও ছিল একই। সেও চিন্তা করছিল এই রাস্তা দিয়ে সে যাবে, এবং সে যখন এই রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করতেছিল তখন কিন্তু অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। তো সে নাকি ওই পাহাড়ি ওই বাঁকের কাছে এসে হঠাৎ করে দেখছিল যে একটা কালো এরকম আলখাল্লা পরা এরকম কিছু, মানে পুরা পা থেকে মাথা বন্ধ কালো এরকম আবৃত, এসে তার রাস্তাটা সামনে দাঁড়াইছে এবং তাকে সম্ভবত ছোঁ মেরে নিয়ে যাবে এরকম ছিল। তো সে ভয়ে মানে হয়ে গেছে, মানে ওইটা মাটির থেকে লেভিটেট করে আসতেছিল তার দিকে। তো সে ভয় কুকড়ায় গেছিল রুম্মান। এই সময় নাকি সে হঠাৎ আবিষ্কার করে যে তাকে দুই হাতের নিচে কেউ ধরে তুলে ফেললো, তুলে নিয়ে যাচ্ছে উপরে, শাঁসাগর উপর দিকে উঠে গেছে। তো রুম্মান ভয়ে চোখ বন্ধ করে ফেলছিল। এক সময় সে নিচে তাকায় দেখে যে তাকে কেউ একজন তুলে নিয়ে যাচ্ছে, তার সাদা আলকাল্লা দেখা যাচ্ছে পথ করে উঠতেছে, আর নিচে তাকে ফলো করে আসার চেষ্টা করতেছে কালো আলখাল্লা পরা কেউ। তো এই সময় নাকি রুম্মানের মানে জ্ঞান হারা যায়, উচ্চতা দেখেই থেকে তার কিছু মনে নাই। পরবর্তীতে সে আবিষ্কার করে সে সুন্দর একটা পাহাড়ের মধ্যে একটা জায়গায় আছে, সেটা একটা ছাদহীন ঘরবাড়ি, ছাদ নাই কিন্তু ঘরবাড়ি আছে, ওখানে ফার্নিচার আছে। তো সেখানে সে একটা মেয়ের সাথে তার পরিচয়, সে মেয়ে তাকে বলে যে তোমাকে খারাপ জিন নিয়ে যেতেছিল, তখন তোমাকে আমি ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসছি, মানে তোমার প্রতি আল্লাহর সদয় ছিল দেখে তোমাকে আমি পাইছি ওখানে, নাহলে তোমার ক্ষতি হতো। যাই হোক, তাদের মধ্যে কথাবার্তা হয় এবং ভালো বন্ধুত্ব হয়, এবং মেয়েটা নাকি তাকে বলে যে তোমার পরিবার তোমাকে হয়তো খুঁজতে আসবে। তো সে মেয়েটাকে বলে যে কেন সে রাগ করে আসছে। মেয়েটা বলে তোমার পরিবার তোমাকে খুঁজতে আসবে, তোমার ভাই তোমাকে শাসন করছে, সে তোমাকে ভালোবাসে, তো সে তোমাকে নিতে আসবে, নিতে আসলেই তখন তোমাকে পৌঁছাই দিবে। এখন তোমাকে যদি আমরা ওইখানে ব্যাক করে রেখে আসি তো সমস্যা হবে, আর তোমার বাসা পর্যন্ত এখন আমি নিতে পারবো না, কারণ এখানে কিছু সমস্যা আছে আমাদের, এখান থেকে ওইভাবে যাওয়া যাবে না। যাই হোক, এইভাবেই রুম্মানের ঘটনা ঘটে। আর রুম্মানের সাথে নাকি মাঝে মাঝে সেই পরিটা, সোজা কথা, পরিটা এসে নাকি দেখা করতো এবং তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল। তো এর পরের অংশ আর পরে কি হয়েছে সেটা ওয়াহিদ আর বলে নাই। তো এতটুকুই শাকিল শুনছে এবং শাকিল এই ঘটনাটা শেয়ার করেছে, আমি আমার মতো করে আপনাদের কাছে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আমাদের কাছে ইমেল করবার ঠিকানা হচ্ছে odbhuturi@gmail.com, which is odvootore@gmail.com। আমি আপনাদের কমেন্টের জন্য, আপনাদের মতামতের জন্য অপেক্ষা করব। আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন।
রাসেল আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। যারা ভূত.কমে আসতে চান তারা কিন্তু বাসায় বসেও আমাদের শোতে অংশ নিতে পারেন। আপনার ঘটনাটি রেকর্ড করে ফেলবেন, তো রেকর্ড করে ফেলুন। আপনাদের প্রত্যেকের হাতে স্মার্ট ডিভাইস রয়েছে এবং সেই মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের ঘটনা রেকর্ড করে অ্যাটাচ করে পাঠিয়ে দিতে পারেন ইমেইলের মাধ্যমে। তাহলেই আর কোনো ঝামেলা নেই। যাই হোক, আমরা আসলে খুবই বেশি জোর দিচ্ছি, নেক্সট কয়েক মাস জোর দেব অডিও ক্লিপের ওপরে। চলুন কথা না বাড়িয়ে আরো একটি অডিও ক্লিপ শুনে আসি। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার। এই ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছেন মোহাম্মদ ইয়াসিন আরাফাত। ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার চেচুয়া গ্রামের বাসিন্দা তিনি। তার ভাষ্যমতে এই ঘটনা তাদের এলাকার বহু বছর ধরে মানুষের মুখে মুখে ঘুরে বেড়ানো এক বাস্তব কাহিনী। অনেক প্রবীণ মানুষ এখনো শপথ করে বলেন এই ঘটনাগুলো সত্যিই ঘটেছিল। 1988 সালের ভয়াবহ বন্যার সেই সময়টা মুক্তাগাছা উপজেলার প্রায় সবকটি এলাকা পানিতে তলিয়ে গিয়েছিল। চারিদিকে শুধু পানি আর পানি। ধান খেতে ধান, রাস্তা, মানুষের উঠান সবকিছু যেন একাকার হয়ে গিয়েছিল। 2 নম্বর বড় গ্রাম ইউনিয়নের বাজে ধনুকা গ্রাম তখন প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। সেই গ্রামেই বহু বছর ধরে বাস করতেন এক বৃদ্ধ ধর্মপ্রাণ মানুষ। গ্রামের মানুষ তাকে চিনত হাফেজ করিমউদ্দিন নামে। তিনি কোথায় থেকে এসেছিলেন তা কেউ ঠিক করে ভুলতে পারত না। শুধু শোনা যেত মুক্তিযুদ্ধেরও অনেক বছর আগে তিনি তার স্ত্রীকে নিয়ে এই গ্রামে এসে ছোট্ট একটি কুঁড়েঘর বানিয়ে বসবাস শুরু করেন। তখনই তার বয়স ছিল অনেক। গ্রামের বয়োজ্যেষ্ঠরা বলতেন তিনি যখন প্রথম গ্রামে আসেন তখন তার বয়স ছিল অন্তত 70 কিংবা 80 বছর। তার স্ত্রী ছিলেন অত্যন্ত পর্দানশীল, শান্ত স্বভাবের একজন নারী। সারা জীবন গ্রামের মানুষ তাকে খুব কমই দেখেছে। তারা দুজনেই ছিলেন অত্যন্ত সাধারণ জীবনযাপনকারী মানুষ। ঘরে তেমন কিছু ছিল না, তবু তারা কখনো কারো কাছে হাত পাততেন না। হাফেজ করিমউদ্দিন গ্রামের ছোট ছোট ছেলে মেয়েদের কোরআন শিক্ষা দিতেন। যে কয় টাকা মানুষ তাকে দিত সেই টাকায় কোনো রকমের সংসার চলত। কেউ যদি তাকে ফিতরা বা জাকাত দিতে চাইতো তিনি হেসে বলতেন, আমি তো গরিব না ভাই, আমার থেকে অনেক বেশি অভাবী মানুষ আছে গ্রামে, তাদের দিন। গ্রামের মানুষ তার এই আত্মমর্যাদা বোধ দেখে মুগ্ধ হয়ে যেত। 100 বছরের কাছাকাছি বয়স হলেও তিনি লাঠি ছাড়াই চলাফেরা করতেন। সবচেয়ে অবাক করা বিষয় ছিল তিনি চশমা ছাড়াই কোরআন তেলাওয়াত করতেন। আর তার কণ্ঠ এতই মধুর ছিল যে গ্রামের মানুষ মাঝে মাঝে শুধু তার তেলাওয়াত শোনার জন্য বসে থাকতেন। 1988 সালের সেই ভয়াবহ বন্যার রাতেই ঘটে যায় জীবনের শেষ অধ্যায়। প্রবল বাতাস আর বৃষ্টির মধ্যে হঠাৎ তার কুঁড়েঘরটি ভেঙে পড়ল। ভাঙা ঘরের নিচে চাপা পড়েন তিনি এবং তার স্ত্রী। চিৎকার শুনে গ্রামের লোকজন হাঁটু সমান পানির ডিঙিয়ে ছুটে আসে। অনেক কষ্টে তাদের বের করা হয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তার স্ত্রী গুরুতর আহত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। যখন গ্রামের লোকজন ধীরে ধীরে তাকে বিষয়টি জানালো তখন কয়েক মুহূর্ত নীরব থাকার পর তার চোখ স্থির হয়ে যায়। বুকের ভিতর একবার কেঁপে ওঠার মতো শব্দ হয়। তারপর তিনি নিথর হয়ে পড়েন। গ্রামের লোকেরা বুঝতে পারে স্ত্রীর মৃত্যুর শোক তিনি সহ্য করতে পারেননি।
বন্যার কারণে চারিদিকে পানি থাকায় তখন তাদের কবর দেওয়া সম্ভব হয়নি। তাই গ্রামে ইমাম সাহেবের পরামর্শে লাশ দুটি কলা গাছের ভেলায় তুলে কইয়া বিলের পানিতে ভাসিয়ে দেওয়া হয়। পরে পানি কমে গেলে তাদের দাফন করা হয় গ্রামের এক পাশে। এরপর ধীরে ধীরে কেটে যায় সময়, মানুষ ঘটনাটি ভুলে যায়। বছর গড়িয়ে যায়, প্রায় 22 বছর পর সেই গ্রামের চেহারা বদলে যায়। গ্রামের মানুষ তখনও অনেকটাই সচ্ছল। সিদ্ধান্ত নেওয়া হয় গ্রামের শিশুদের পড়াশোনার জন্য একটি ছোট্ট প্রাথমিক বিদ্যালয় তৈরি করা হবে। কয়েকজন শিক্ষক আর হাতে গোনা কয়েকজন ছাত্র নিয়ে স্কুলটি যাত্রা শুরু করে। কিন্তু তখন কেউ খেয়াল করেনি স্কুলটি নির্মাণ করা হয়েছে ঠিক সেই জায়গার কাছাকাছি যেখানে বহু বছর আগে হাফেজ করিমউদ্দিন ও তার স্ত্রীকে দাফন করা হয়েছিল। 2010 সালের বর্ষাকালে একদিন প্রথম অদ্ভুত ঘটনাটি ঘটে। কুদ্দুস মিয়ার ছেলে আবুল কাশেম মাছ ধরতে গিয়েছিল বিলের ধারে। সেদিন তার জালে অনেক মাছ উঠেছিল। খুশি মনে সে মাছ নিয়ে বাড়ি ফিরছিল। তখন সন্ধ্যা নেমে আসছে, চারিদিকে কুয়াশার মতো হালকা ধোঁয়াটে পরিবেশ। হঠাৎ সে সামনে একজন মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখে। সাদা পোশাক, লম্বা দাড়ি, মাথা নিচু। কয়েক পা এগিয়ে যেতেই তার বুক কেঁপে ওঠে, কারণ লোকটাকে সে চিনে ফেলেছে। তিনি হাফেজ করিমউদ্দিন, অথচ তিনি বহু বছর আগেই তো মারা গেছেন। সেই দৃশ্য দেখে কাশেম মিয়া ভয়ে চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরদিন সকালে তাকে অজ্ঞান অবস্থায় মাঠ থেকে উদ্ধার করা হয়, কিন্তু 3 দিন পরেই সে হঠাৎ তীব্র জ্বরে আক্রান্ত হয়ে মারা যায়। এরপর থেকে গ্রামের মধ্যে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। এক রাতে গ্রামের মাঝে পুকুরের জাল ফেলতে গিয়েছিলেন মাঝ বয়সী একজন জেলে। তার নাম ছিল মজিদ আলী। রাত তখন প্রায় 11টা, চারিদিকে নিস্তব্ধতা। হঠাৎ তিনি দেখতে পান পুকুরের মাঝখানে একজন দাঁড়িয়ে আছে। প্রথমে মনে হয় কেউ হয়তো পানি থেকে মাছ তুলছে, কিন্তু কয়েক সেকেন্ড পর তার শরীর ঠান্ডা হয়ে যায়, কারণ লোকটি পানির উপরেই দাঁড়িয়ে আছেন। তার সাদা পোশাক বাতাসে দুলছে। মজিদ আলী ধীরে ধীরে কাছে তাকিয়ে দেখেন সেই বৃদ্ধ, যিনি যেন ধীর পায়ে পানির উপর দিয়ে হাঁটছেন। মজিদ আলী জাল ফেলে রেখে দৌড়ে বাড়ি চলে যান। এরপর আর কখনো তিনি রাতে মাছ ধরতে যাননি। আরেকটি ঘটনা ঘটেছিল গ্রামের রাখাল ছেলের সাথে। নাম তার সোহেল। বিকালের দিকে সে গরু চড়াতে গিয়েছিল বিলের পাশে। সূর্য তখন ডুবে যাচ্ছে। হঠাৎ সে দেখে দূরের একটি কাঁঠাল গাছের মোটা ডালের উপর কেউ বসে আছে, সাদা পোশাক পরা। প্রথমে সে ভাবে হয়তো গ্রামের কোনো মানুষ, কিন্তু কয়েক সেকেন্ড পরেই সে মানুষটি ধীরে ধীরে মাথা তুলে তাকায়। তার চোখ যেন অস্বাভাবিকভাবে স্থির। সোহেল বুঝতে পারে এ সেই মানুষ যার কথা গ্রামের মানুষ সবাই বলা বলি করছে। সে গরু ফেলে দৌড়ে বাড়ি ফিরে আসে। কয়েক সপ্তাহ পর একটা অদ্ভুত ঘটনা ঘটে স্কুলের ভেতর। এক বিকেলে প্রচন্ড ঝড় ওঠে। শিক্ষক ও দেখে মাঠের মাঝখানে একজন দাঁড়িয়ে নামাজ পড়ছেন, সাদা পোশাক পরা। ঝড়ের তীব্র বাতাসেও তিনি একদম নড়ছেন না। স্কুলের পিয়ন
গফুর মিয়া অনেকক্ষণ তাকিয়ে থেকে কাপা গলায় বলছিলেন এই মানুষটা তিনি চিনতে পেরেছেন, কিন্তু তার কথা শেষ হওয়ার আগে সেই মানুষটি চোখের সামনে ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। এই ঘটনার পর গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একে একে প্রায় 30 থেকে 35 জন মানুষ দাবি করেন তারা সেই বৃদ্ধকে দেখেছেন। কেউ বলেছেন তিনি রাতের বেলা বিলের উপর দিয়ে হাঁটছিলেন, কেউ বলে পুকুরের ধারে বসেছিলেন, কেউ বলেন কালভার্টের উপর ধীরে ধীরে হাঁটছিলেন। সবশেষে গ্রামের শিক্ষিত লোকজন বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেন। একজন কবিরাজকে ডেকে আনা হয়। তিনি জায়গাটি ঘুরে দেখেন, বলেন স্কুলটি নির্মাণ করা হয়েছে একজন নেককার মানুষের কবরের জায়গার উপর, তাই তার আত্মা শান্তি পাচ্ছে না। এরপর গ্রামের মানুষ সিদ্ধান্ত নেয় স্কুলটি অন্য জায়গায় সরিয়ে নেওয়া হবে। স্কুলটি প্রায় 50 গজ দূরে সরিয়ে নেওয়া হয়। আশ্চর্যজনকভাবে এরপর থেকে সেই অদ্ভুত ঘটনাগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। তবে গ্রামের অনেক মানুষের দাবি আজও মাঝে মাঝে গভীর রাতে সেই পুরনো জায়গায় গেলে দেখা যায় সাদা পোশাক পরা এক বৃদ্ধ ধীরে ধীরে হাঁটছেন। কখনো আবার মনে হয় তিনি মাথা নিচু করে দাঁড়িয়ে প্রার্থনা করছেন। যারা দূর থেকে তাকে দেখেছে তারা আর কখনো সাহস করেনি, কাছে যায়নি। গ্রামের প্রবীণরা আজও বলেন কিছু কিছু জায়গা আছে যেখানে মানুষের ভুলে ইতিহাস চাপা পড়ে যায়, কিন্তু সেই জায়গার স্মৃতি কখনো পুরোপুরি মুছে যায় না। আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রিয় লিসেনার, আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি একটু অসুস্থ, আপনারা তোমার কথা শুনে বুঝতে পারছেন। আমি প্রতিনিয়ত আপনাদের সামনে ঘটনা তুলে ধরি বা প্রতিদিন আপনাদের ঘটনা উপহার দিই, কিন্তু গত 2 দিন ধরে আমি ঠিকঠাকভাবে ঘটনা দিতে পারিনি। সেজন্য আমি এক্সট্রিমলি সরি, আমি খুবই অসুস্থ। তারপরেও আজকের ঘটনাটি আপনাদের কেমন লাগছে তা একটু আমাদেরকে জানিয়েন। অনেক কষ্ট করে ঘটনাটি বানিয়েছি, কালকে একটু বেশি জ্বর ছিল, অসুস্থ ছিলাম। অনেক আগের একটা ভিডিও শুট ছিল, ওটা দিয়ে আমি আপনাদেরকে ঘটনাটি উপহার দিয়েছি। তো ইনশাআল্লাহ আগামীকাল থেকে আমরা আবার কাজে ব্যাক করব, নতুন ভাবে, নতুন রূপে, আবার নতুন কোনো ঘটনা নিয়ে। যারা যারা ভূতে ফিল্ম ইতিমধ্যেই শোনেন আমাদের চ্যানেলে, তারা কিন্তু জানেন যে আমাদের ঘটনা কতটা স্পেশাল ঘটনা, এবং আমরা সবসময় চাই যে ঘটনাগুলো সবসময় আপনাদের ভালো লাগবে, যে ঘটনাগুলো সবসময় আপনারা পছন্দ করেন বা রহস্যময় ঘটনা, সেই ঘটনাগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরি। আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন, যে আমাদের সাহস দেন, যে আপনারা লং ভূতে ফিল্ম যেভাবে কাজ করছেন সেভাবে করে যান, আমাদের পছন্দ হয়। এরকম কমেন্ট, পজিটিভ কমেন্ট আসলে আমাদের খুব বেশি অনুপ্রেরিত করে আপনাদের সামনে ভিডিওগুলো তুলে ধরার। যাই হোক, আগামীকাল থেকে যেগুলো ঘটনা আসছে এগুলো জাস্ট মানে আপনারা ঘটনা শুনবেন আর ইমেজিন করবেন যে কি ঘটনাগুলো আমি তুলে ধরেছি। তো আপনারা যারা এইরকম ঘটনাগুলো এখন বর্তমান পছন্দ করছেন, তারা অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন যে ভাই ঘটনা এইরকম হলে চলবে কিনা আপনাদের, আমরা রেগুলারলি আপনাদের জন্য এরকম ঘটনা বানাবো। অনেকেই আমাদের অনেক জায়গা থেকে কমেন্ট করছেন যে ঘটনাগুলো ভালো লাগছে, অনেকেই লিখেছেন যে ভাই ঘটনা না শুনলে ঘুম ধরে না। অনেকেই অনেক ধরনের বিভিন্ন ঘটনা বা বিভিন্ন ধরনের কমেন্ট আমাদেরকে পাঠাচ্ছেন, যেটা আসলে আমাদের ঘটনাগুলো তৈরি করাতে আরো উৎসাহিত করে, আমাদের ভালো লাগে। অনেকেই আছে যারা আসলে উল্টাপাল্টা কমেন্ট করে, আমরা সেই কমেন্টগুলো আপনারা বলেন কেন ডিলিট করি। আসলে এখানে আমি চাই শুধুমাত্র পজিটিভ কমেন্ট বা ভালো কমেন্টগুলোই থাকুক। আমরা আসলে কারো মনের মতো হওয়ার চেষ্টা করি না। আমাদের ঘটনাগুলো আপনারা শুনবেন, আনন্দ করবেন, উপভোগ করবেন, এতটুকু, এর বাইরে কিছুই না। এই জন্য আমরা যেগুলো খারাপ কমেন্ট বা এগুলো আসলে আমরা যে কষ্টগুলো করি, যে সুন্দর সুন্দর অডিয়েন্স গুলো তৈরি করেছি, তারা এই খারাপ কমেন্ট গুলো দেখলে তারা চলে যাবে। এই জন্য সেই অডিয়েন্স গুলো ধরে রাখার জন্য আমি
ওই খারাপ কমেন্টগুলো ডিলিট করে দিই। আপনারা চাইবেন আমরা ভালো ভালো ঘটনা দিব, ঘটনা শুনবেন, উপভোগ করবেন, আনন্দ করবেন, এতটুকুই, এর বাইরে কিছু না। এখানে কোনো শিক্ষণীয় বিষয় আমি দিতে আসিনি, এখানে জাস্ট আনন্দ উপভোগ করবেন, জাস্ট এতটুকুই। যাই হোক, পরবর্তীতে কার কণ্ঠে ঘটনা শুনতে চান আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আজকের মধ্যে এখানে বিদায় নিতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।